আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে প্রাণীবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বর্জ্য ও নিষ্কাশন চ্যাপ্টারে। তো চলো বরাবরের মতোই আমরা ক্লাসটা শুরু করি, বাড়তি কোনো কথা নাই। তো বর্জ্য ও নিষ্কাশন চ্যাপ্টারে মেইনলি রেচনের দিকে ফোকাস করা হয়। তো আমরা প্রথমে একটু দেখে নিব রেচন কাকে বলে আসলে, এটা একটু দেখে আসো। যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয়। রেচনের মাধ্যমে কোন ধরনের বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এই যে রেচন পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যামোনিয়া, এইগুলা সবই কিন্তু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এটা মনে রাখতে হবে। দেখো রেচন পদার্থগুলো একটু দেখে নেওয়া যাক। রেচন পদার্থ হিসেবে আছে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছে ইউরোক্রোম, যেটা আসলে মূত্রের রঙের জন্য দায়ী। ইউরোক্রোমটা কিসের জন্য দায়ী? মূত্রের রং। মূত্রের রঙের জন্য হচ্ছে ইউরোক্রোম দায়ী। এবং মানুষের প্রধান রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক। মানুষের প্রধান রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক। এখানে মূলত মানুষের রেচনাঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। মানুষের প্রধান রেচনাঙ্গ বৃক্ক, তবে সব ক্ষেত্রে কিন্তু প্রধান রেচনাঙ্গ বৃক্ক নয়। যেমন তুমি যদি ঘাস ফড়িংয়ের কথা চিন্তা করো, ওদের ক্ষেত্রে কিন্তু প্রধান রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা, তাই না? সো এরকম পর্বভেদে কিন্তু রেচনাঙ্গটা ভ্যারি করে, তাই না? মানুষ হচ্ছে করডাটা পর্বভুক্ত প্রাণী এবং আমাদের ক্ষেত্রে উন্নত একটা অঙ্গ বৃক্ক দেখতে পাচ্ছি আমরা। এখন একটা ক্যালকুলেশনে চলে আসি আমরা, যে আমরা প্রতিদিন কতটুকু পরিমাণ তরল পদার্থ গ্রহণ করে থাকি এবং কতটুকু আমাদের তরল পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় এবং বিভিন্নভাবে নিষ্কাশিত হয়। একটু তার হিসাবটা একটু দেখি। প্রথমত আমরা প্রায় 2600 মিলিলিটার তরল পদার্থ বিভিন্নভাবে গ্রহণ করে থাকি এবং 2600 মিলিলিটার তরল পদার্থই দেহ থেকে বিভিন্নভাবে নিষ্কাশিত হয়ে যায়। সবচেয়ে বেশি যেই মাধ্যমে আমরা গ্রহণ করি সেটা হচ্ছে সরাসরি পানি পানের মাধ্যমে। তরল যে পানীয়টা, এটা গ্রহণের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণে পানি পানের মাধ্যমে 1450 মিলিলিটার পানি। তারপর খাদ্য গ্রহণের মাধ্যমে 800 মিলি। এটা কোনটা? যে আমরা এই যে ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, শুধু যে ভাত খাচ্ছি তা না, এর সাথে কিন্তু কিছু পরিমাণ পানি চলে যায়, তাই না? এইটা কিন্তু মল যখন উৎপন্ন হয় তখন এই খাদ্যের যে যে পানিটুকু থাকে, তাই না? খাদ্যের সাথে কিন্তু পানি থাকে, ওই পানিটুকু হচ্ছে আলাদা থেকে যায় আর ওই খাবারের পুষ্টি উপাদানটা গ্রহণ করার পরে সেটা মল হিসেবে নিষ্কাশিত হয়। ওইখান থেকেই আমরা 800 মিলিলিটার মতো পানি পেয়ে থাকি। তারপর কোষীয় শোষণ, এটা কোনটা? এটা হচ্ছে আমরা যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেন গ্রহণ করার মাধ্যমে 350 মিলিলিটার মতো আমরা পানি পেয়ে থাকি ওইখান থেকে। আমরা যখন শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারটা পড়ছিলাম তখন দেখছিলাম যে আমরা প্রতিদিন এই যে শ্বসন ঘটাই, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় এবং অক্সিজেন গ্রহণ করি, এই প্রক্রিয়ায় প্রতিদিন দেহ থেকে 400 থেকে 600 মিলিলিটার পানি বহিষ্কৃত হয়, মানে বাইরে বের হয়ে যায়। এইখানে দেখানো হয়েছে কতটুকু দেখো, এই যে ফুসফুসের মাধ্যমে 400 মিলিলিটার পানি দেহ থেকে বেরিয়ে যায়। তারপর ঘামের মাধ্যমে 600 মিলিলিটার মতো পানি বের হয়ে যায়। দেন সবচেয়ে বেশি পরিমাণে দেখো কোনটা থেকে বের হয়? মূত্রের মাধ্যমে। কেন? কারণ সবচেয়ে বেশি পরিমাণে আমরা গ্রহণ করতেছিলাম কি? খাবার পানি, তাই না? পান করার মাধ্যমে সবচেয়ে বেশি পানি আমরা গ্রহণ করতেছিলাম। আর পানি পান করার যদি একদম বিপরীত জিনিস তুমি দেখো, সেটা হচ্ছে মূত্র ত্যাগ, তাই না? পানি পানের মাধ্যমে 1450 মিলিলিটার, আর মূত্রের মাধ্যমে হচ্ছে আমরা 1500 মিলিলিটার পানি দেহ থেকে বের করে দিচ্ছি। এটা মনে রাখতে হবে। তো আমি এটা যদি একটু রিলেট করে দেওয়ার চেষ্টা করি, এটা কিভাবে মনে থাকবে তোমার? ক্যালকুলেশনটা কীভাবে মনে থাকবে? প্রথমত 2600 মিলিলিটার, এটা মনে রাখতে হবে যে টোটাল 2600 মিলিলিটার গ্রহণ করি এবং বেরও হয়ে যায় 2600 মিলিলিটার। সবচেয়ে বেশি পরিমাণে আসে কোনটা থেকে? মূত্রের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণে ত্যাগ এবং খাবার পানির মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ। এইখানে 1450, ওইখানে 1500, এইটুক মনে রাখো। এখানে 1450, এখানে 1500, অর্থাৎ এইখানে 50 মিলিলিটার বেশি ত্যাগ হচ্ছে, তাই না?
তারপর খাদ্য গ্রহণের মাধ্যমে 800 মিলিলিটার, আর খাদ্য যখন মলে তৈরি হচ্ছে, মলে প্রস্তুত হচ্ছে যখন, তখন মাত্র 100 মিলিলিটার। তাহলে বাকি থাকলো কত? 700 মিলিলিটার, তাই না? দেখো এটা কীরকম মিক্স হচ্ছে। কোষীয় শ্বসনে আমরা যখন অক্সিজেন গ্রহণ করতেছি তখন 350 মিলিলিটার পানি আমরা বিভিন্নভাবে চলে আসতেছে, আর যখন কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিতে চাচ্ছি তখন কিন্তু 400 মিলিলিটার, তখন 400 মিলিলিটার পানি বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে 50 মিলিলিটার বেশি চলে যাচ্ছে, তাই না? 50 মিলিলিটার বেশি চলে যাচ্ছে এখানে, রাইট? তাহলে এই যে 50, এই 50, 100 মিলিলিটার এখানে বেশি চলে গেছে। আবার এইখানে কম গেছে কত? 700। হ্যাঁ, এই যে এই 50, 50, 100, আর এই যে 700 না, 700 থেকে ওই 100 চলে গেল, আর 600 এই যে এটা ঘামের মাধ্যমে 600। হিসাব মিলে গেছে, একদম ক্লিয়ার, হিসাব বরাবর। দেখো আমি যদি আরেকবার হিসাব করে দেই, 2600 মিলিলিটার টোটাল গ্রহণ করতেছি, আর ছেড়েও দিচ্ছে 2600 মিলিলিটার। আর আমরা সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করতেছি কিসের মাধ্যমে? পানি পানের মাধ্যমে, 1450 মিলিলিটার। একইভাবে সবচেয়ে বেশি ছেড়ে দিচ্ছি কোনটা? মূত্র। মূত্রের মাধ্যমে 1500 মিলিলিটার বাইরে চলে যাচ্ছে, তাই না? আবার যদি দেখি সেকেন্ড পজিশনে কি আছে, সেকেন্ড পজিশনে হচ্ছে খাদ্যের মাধ্যমে 800 মিলিলিটার, তাই না? আমি কিন্তু না দেখে বলতেছি, তোমরা একটু না দেখে বলার চেষ্টা করবা। 800 মিলিলিটার হচ্ছে খাদ্যের মাধ্যমে আসতেছে। আর মল যখন প্রস্তুত করতেছি, খাদ্যটা যখন মলে পরিণত হচ্ছে, তখন মলের মাধ্যমে 100 মিলিলিটার পানি দেহ থেকে বের হচ্ছে। তাহলে এখানে ডিউ কত? মানে বাকি থাকলো কত? 700 মিলিলিটার। এই 700 মিলিলিটার বিভিন্নভাবে বের হতে হবে, তাই না? তো আমরা একটা জিনিস দেখছি যে আমরা খাদ্যে যখন পানি গ্রহণ করতেছিলাম, এমনি তরল পানি যখন গ্রহণ করতেছিলাম, তখন ওই যে 1450 আর মূত্র 1500, তাহলে 50 মিলিলিটার এখানে কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। এই 50 আর ওপরে যেটা দেখাইছে, এই যে দেখো, মানে বাষ্পের মাধ্যমে যখন আমরা 350 নিচ্ছি, আবার ছাড়তেছি 400 মিলিলিটার, তাহলে এখানে 50 বেশি চলে যাচ্ছে। এই 50, ওই 50, 100, আর এই যে তাহলে সে 700 থেকে 100 চলে গেছে, আর এই যে ঘামের মাধ্যমে 600। ক্যালকুলেশনটা আশা করি বোঝা গেছে। এবার পরের পৃষ্ঠায় চলে আসি। আচ্ছা, আমরা এর আগে দেখে আসছি যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বিভিন্ন রকম হতে পারে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, তাই না? তো বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কিন্তু বিভিন্ন হয়ে থাকে। যেমন যাদের ক্ষেত্রে ইউরিয়া প্রধান রেচন পদার্থ, তাদেরকে আমরা বলে থাকি ইউরিওটেলিক প্রাণী। যাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড প্রধান রেচন অঙ্গ, মানে রেচন পদার্থ, অঙ্গ বলতে সরি, তাদেরকে বলি ইউরিকোটেলিক। আর যাদের ক্ষেত্রে অ্যামোনিয়া প্রধান রেচন পদার্থ, তাদেরকে বলবো অ্যামোনোটেলিক প্রাণী। তো ইউরিওটেলিক প্রাণী কারা? যেমন আমাদের ক্ষেত্রে আমাদের যে মূত্র, এটাকে কি বলা হয়? ইউরিন বলা হয় না? আমাদের মূত্রকে কি বলা হয়? ইউরিন বলা হয়। তো আমাদের ক্ষেত্রে কিন্তু প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া। হ্যাঁ, ইউরিয়া হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রধান রেচন পদার্থ। এই জন্য আমরা হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। মানুষ হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। তাছাড়া আরও কি কি আছে? বিভিন্ন স্থলজ প্রাণী, সামুদ্রিক প্রাণী, এরাও কিন্তু ইউরিওটেলিক প্রাণী। তারপর আমরা চলে যাই ঘাসফড়িং চ্যাপ্টার, আমরা তো পড়ে আসছি। ঘাসফড়িং চ্যাপ্টারে আমরা কি দেখছিলাম? ওদের ক্ষেত্রে প্রধান রেচন পদার্থ কী ছিল? ইউরিক অ্যাসিড ছিল, তাই না? তো এই দেখো পতঙ্গ, পতঙ্গ হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। তারপর সাপ আছে, টিকটিকি আছে, পাখিও তো এক ধরনের পতঙ্গ, তাই না? তাহলে পতঙ্গ, সাপ, টিকটিকি, এরা হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। আচ্ছা, তারপর অ্যামোনোটেলিক প্রাণী কারা? এইটা বোঝার জন্য আমরা চলে যাব হাইড্রা চ্যাপ্টারে। চলে যাও হাইড্রা চ্যাপ্টারে, মনে মনে চলে যাও। হাইড্রা চ্যাপ্টারে মনে আছে আমরা দেখছিলাম ওইখানে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আর হচ্ছে জুক্লোরেলা, মানে হাইড্রা এবং শৈবালের মধ্যে একটা মিথজীবিতা ছিল ওইখানে। তো ওইখানে কি হয়, হাইড্রা তার রেচনে যে অ্যামোনিয়া উৎপন্ন করত, ওইখান থেকে এই যে অ্যামোনিয়া উৎপন্ন করত, সেইখান থেকে কি করত, ওই নাইট্রোজেনকে কাজে লাগিয়ে জুক্লোরেলা অর্থাৎ শৈবাল কি করত, আমিষের চাহিদা পূরণ করত না? হ্যাঁ, আমিষের চাহিদা পূরণ করত। তার মানে কি মনে আছে? হাইড্রা হচ্ছে তাহলে অ্যামোনোটেলিক প্রাণী। হ্যাঁ, তারপর কেঁচো, কিছু মাছ, এরাও অ্যামোনোটেলিক প্রাণী।
এটা আলটিমেটলি তুমি যদি সবগুলো মনে রাখতে না পারো, যে কোনো দুইটা মনে রাখবা, ইউরিক, যে কোনো দুইটা মনে রাখবা। আর যদি তৃতীয়টা মনে রাখতে নাও পারো, তাও এমসিকিউতে তুমি কাভার করে আসতে পারবা। যে কোনো দুইটা এর মধ্যে থেকে যেটা তোমার সহজ লাগে, যে দুইটা, ওই দুইটা মনে রাখবা। তারপর তাছাড়া এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যামোনিয়া, এইগুলার ছাড়াও কিন্তু ঘামের মাধ্যমে আমাদের রেচন পদার্থ কিছু কিছু, মানে ঘামের মাধ্যমে আমাদের দেহ থেকে বর্জ্য পদার্থগুলো বহিষ্কৃত হয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডও কিন্তু একটা বর্জ্য পদার্থ, তাই না? তাহলে আমরা বুঝলাম যে এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপর অ্যামোনিয়া, এইগুলা ছাড়াও অন্য অন্য যে সকল বর্জ্য পদার্থগুলো আছে, অনেক বর্জ্য পদার্থই কিন্তু আমাদের যে ঘাম গ্রন্থিটা আছে আমাদের ত্বকে, ওইখান দিয়ে বের হয়। তারপর আমাদের যে নাসিকার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, এটা আমাদের যে প্রধান রেচন অঙ্গ অর্থাৎ বৃক্ক, বৃক্কের মাধ্যমে 80% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। বাকি 20% রেচন পদার্থ এই যে সহকারী যে সকল রেচন অঙ্গ, যেমন ত্বক, ত্বকে কিভাবে, ত্বকে হচ্ছে এই যে ঘর্মগ্রন্থি আছে, এইটার মাধ্যমে ঘামের মাধ্যমে বের হবে। তারপর ফুসফুসের মাধ্যমে কিভাবে, ওই যে কার্বন ডাইঅক্সাইডটা যেভাবে বের হয়, এটা সহকারী রেচন অঙ্গ। যকৃতের মাধ্যমে কিছু বের হবে, পৌষ্টিক নালীর মাধ্যমে কিছু বের হবে, ওইটাও একটা সহকারী রেচন অঙ্গ, তাই না? তাহলে সহকারী রেচনাঙ্গ সম্পর্কে একটা ধারণা পেলে। ওকে, মানুষের রেচনতন্ত্র নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত। মানুষের রেচনতন্ত্রে এক জোড়া বৃক্ক আছে, আমরা যদি চিত্র দেখতে পারতাম ভালো হতো। দেখো, এই চিত্র থেকে আমরা ভালোভাবে বুঝতে পারবো। দেখো, এ একটা বৃক্ক, এ একটা বৃক্ক, তাহলে কয়টা? এক জোড়া বৃক্ক আছে আমাদের ক্ষেত্রে, এক জোড়া বৃক্ক আছে, এবং উভয় বৃক্ক থেকে রেচন নালী চলে আসলো। এই যে রেচন নালী, অনেকে ইউরেটার আর ইউরেথ্রা এইটাকে মিক্স করে ফেলো, এটা মিক্স করা যাবে না। রেচন নালী এটা হচ্ছে ইউরেটার, এই যে রেচন নালী বা ইউরেটার, আর দুইটা রেচন নালী, ঠিক আছে? তাহলে দুইটা বৃক্ক থেকে দুইটা রেচন নালী আসলো, অর্থাৎ এক জোড়া বৃক্ক, এক জোড়া রেচন নালী এসে কোথায় মিলিত হলো? মূত্রথলিতে মিলিত হলো, রাইট? মূত্রথলি কয়টা? একটা। এবার মূত্রথলি থেকে চলে আসতেছে কি? মূত্রনালী। হ্যাঁ, মূত্রথলি থেকে আসতেছে মূত্রনালী। মূত্রনালীর আরেকটা নাম হচ্ছে ইউরেথ্রা, নট ইউরেটার, ইউরেথ্রা। ওকে, ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার, এইটুকু ডান। ওকে, এবার চলে আসে বৃক্ক সম্পর্কে একটু জানা যাক। বৃক্ক কোথায়, আমাদের অবস্থানটা কোথায় বৃক্কর, একটু আমরা যদি দেখি। বৃক্ক হচ্ছে 12 নম্বর থোরাসিক কশেরুকার নিচে এবং 3 নাম্বার লাম্বার কশেরুকার ওপরে, মানে T12 থেকে L3। হ্যাঁ, 12 নাম্বার থোরাসিক কশেরুকার নিচে আর 3 নাম্বার লাম্বার কশেরুকার ওপরে, এই মাঝখানের যে স্পেসটা, এইখানে হচ্ছে বৃক্ক অবস্থান করে। তো তুমি এইটা জাস্ট মনে রাখবা, T12 থেকে L3। এই যে 3কে যদি 4 দিয়ে গুণ দাও, হয়ে গেল 12। এরকম মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা। তারপর উদর গহ্বরে যকৃতের অবস্থানের কারণে বাম বৃক্কটি ডান বৃক্কের তুলনায় সামান্য ওপরে অবস্থিত। এইটা কি? দেখো, আমরা যখন পরিপাক ও শ্বসন চ্যাপ্টারটা দেখছিলাম, তখন আমরা দেখছিলাম যে আমাদের যে যকৃতটা, এইটা কোথায় অবস্থিত? আমাদের যে ডান বৃক্ক, এই ডান বৃক্কের ওপরের দিকে হচ্ছে যকৃৎ অবস্থিত। আর ডান বৃক্কের ওপরে যকৃৎ অবস্থানের কারণে কি হয়? ডান বৃক্কটা কিন্তু একটু নিচের দিকে নেমে আসে। যেহেতু দেখো, এটা যদি ডান বৃক্ক হয়, ডান বৃক্ক যেহেতু নিচে নেমে আসতেছে, তাহলে অবভিয়াসলি বাম বৃক্কটা ওপরেই থাকতেছে, তাই না? এজন্য ডান বৃক্ক অপেক্ষা বাম বৃক্ক ওপরে থাকে, সেটা বলছে। এই যে বাম বৃক্কটি ডান বৃক্কের তুলনায় সামান্য ওপরে অবস্থিত। বৃক্ক দেখতে কাইন্ড অফ কিরকম? শিম বীজের মতো। ওকে, বৃক্ক দেখতে শিম বীজের মতো। তুমি বৃক্কের চেহারার দিকে একবার তাকাবা আর শিম বীজের দিকে একবার তাকাবা, দেখবা যে বুঝে গেছো। এটা আর কি বলবো।
আর বৃক্ক পার্শ্বদেশ উত্তল, ভেতরের দিক অবতল। কীরকম? চিত্র দেখি আসো। দেখো ক্লাস 10-এ উত্তল লেন্স অবতল লেন্স পড়ে আসছো না? পড়ে আসছো। উত্তল লেন্সটা কীরকম হয়? এই যে এইরকম উত্তল লেন্স হয় না, এর যে এই পাশের অংশ এটা উত্তল অংশ আর এই অংশটা হচ্ছে অবতল অংশ, তাই না? তাহলে বাইরে থেকে যদি আমরা একটু বৃক্ককে দেখি তাহলে বাইরের অংশটা দেখো একটা উত্তল লেন্সের মতো মনে হচ্ছে না? বাইরের অংশটা হচ্ছে উত্তল অংশ আর ভেতরের অংশ যেটা এটা হচ্ছে অবতল অংশ। ওকে, বৃক্ক দেখতে ভেতরের অংশ অবতল, বাইরের অংশ উত্তল, সেটাই বলছে। এবার ওই যে দুইটা বৃক্ক থেকে দুইটা রেচন নালী বা ইউরেটার চলে আসলো। এই যে ইউরেটার প্রত্যেক নালী দৈর্ঘ্যে 25 সেন্টিমিটার, প্রত্যেক নালী দৈর্ঘ্যে প্রায় 25 সেন্টিমিটার। ইউরেটার বা রেচন নালী 25 সেন্টিমিটার মতো লম্বা প্রত্যেকটা। সংখ্যাগত তথ্যগুলা আলাদাভাবে খাতায় লিখবা, ঠিক আছে? আলাদাভাবে খাতায় লিখবা, লিখে প্র্যাকটিস করবা। চোখ বন্ধ করে বলার চেষ্টা করবা যে মনে আছে কি না। যতবার না পারবা আবার দেখবা, রিভিশন দিবা, আবার এক সপ্তাহ পরে আর একবার রিভিশন দিবা। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলা এই সংখ্যামূলক তথ্য আছে সবগুলা খাতায় লিখে লিখে বারবার রিভিশন দিতে হবে, না হলে সংখ্যামূলক তথ্য মনে রাখাটা বেশ টাফ কিন্তু হয়। মূত্রথলি, মূত্রথলিতে ডেট্রুসর পেশি থাকে। মূত্রথলিতে পাতলা প্রাচীর বিশিষ্ট ডেট্রুসর পেশি থাকে। এই ডেট্রুসর পেশি কীরকম? ঐচ্ছিক নাকি অনৈচ্ছিক? ডেট্রুসর পেশি কিন্তু অনৈচ্ছিক পেশি। এই যে ডেট্রুসর পেশি হচ্ছে অনৈচ্ছিক পেশি। তারপর মূত্রথলির ধারণ ক্ষমতার কথা যদি আমরা চিন্তা করি, মূত্রথলি 700 থেকে 750 মিলিলিটার মূত্র ধারণ করতে পারে। তবে এইটা ভাইবো না যে তুমি মূত্রথলিতে 700 বা 750 মিলিলিটার মূত্র জমা রেখে তারপর মূত্র ত্যাগ করবা, এইটা কখনোই ভেবো না, তাহলে মারা যাবা। এটা হচ্ছে জাস্ট ধারণ ক্ষমতা ওইটা, কিন্তু তুমি এই ধারণ ক্ষমতার সমপরিমাণ মূত্র রেখে তারপরে মূত্র ত্যাগ করবা, এটা অসম্ভব। 280 থেকে 320 এতটুকু পরিমাণ ফিল আপ হলেই মূত্র ত্যাগের ইচ্ছা জেগে যায়। 280 মিলিলিটার থেকে 320 মিলিলিটার মূত্র যখন আমাদের মূত্রথলিতে পূর্ণ হয়ে যায় তখনই আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। আর একজন স্বাভাবিক মানুষ দৈনিক 6 থেকে 8 বার মূত্র ত্যাগ করে, সম্ভবত 6 থেকে 8, ভালো মনে নাই, সামনে আছে এই সংখ্যাটা। আমারও সত্যি বলতে এই সংখ্যামূলক তথ্য ভালো একটা মনে থাকে না, আমারও এরকম খাতা আছে, আমিও সেই খাতা থেকে বারবার পড়ি এই সংখ্যামূলক তথ্যগুলা। এই যে 280 থেকে 320 মিলিলিটার মূত্রথলিতে জমা হলেই আমাদের মূত্রত্যাগের ইচ্ছা জাগে। তারপর মূত্রনালী বা ইউরেথ্রা। পুরুষের ক্ষেত্রে অবভিয়াসলি মূত্রনালী দৈর্ঘ্য একটু বেশি হয়ে থাকে আর নারীর ক্ষেত্রে এটা কম হয়ে থাকে, তো পুরুষের ক্ষেত্রে মূত্রনালী 18 থেকে 19 সেন্টিমিটার লম্বা আর নারীর ক্ষেত্রে এটার 3.5 থেকে 4 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে? মূত্রনালী পুরুষের ক্ষেত্রে 18 থেকে 19 সেন্টিমিটার লম্বা এবং আর মহিলার ক্ষেত্রে হচ্ছে 3.5 থেকে 4 সেন্টিমিটার লম্বা। এটাও খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবা। পুরুষের ইউরেথ্রা বা মূত্রনালী এটার মাধ্যমে কিন্তু একই সাথে মানে এটা দুইটা কাজ হয়, এটা দিয়ে বীর্য এবং মূত্র দুইটা নির্গত হয় দেহের বাইরে, ঠিক আছে? আচ্ছা, বৃক্কের গঠন এবং কাজ, বৃক্কের গঠন সম্পর্কে আরো সুন্দরভাবে এখান থেকে আমরা জানব। আচ্ছা, প্রতিটা বৃক্ক নিরেট চাপা এবং অনেকটা শিম বীজের মতো। শিম বীজ এটা আগেও দেখছি আমরা, শিম বীজের মতো। নতুন তথ্য 5 সংখ্যার মতো। আজমল স্যারের কাছে এটাকে 5 সংখ্যার মতো মনে হয়েছে, শিম বীজের মতো মনে হয়েছে, দিছে লিখে, মুখস্থ করো এখন। আচ্ছা, প্রতিটা বৃক্ষ শিম বীজের মতো বা 5 সংখ্যার মতো দেখতে এবং রংটা যদি আমরা দেখি কালচে লাল রঙের। একটি পরিণত বৃক্ষের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে ঠিক এটার অর্ধেক, অর্থাৎ 5 থেকে 6 সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার। আর পুরুত্ব যদি আমরা দেখি, পুরুত্ব হচ্ছে অর্থাৎ স্থূলতা হচ্ছে 3 সেন্টিমিটার। ওকে, এই যে এইটার অর্ধেক 3 সেন্টিমিটার। তাহলে এই যে 10 থেকে 12 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য এবং এটার ঠিক অর্ধেক হচ্ছে প্রস্থ, অর্থাৎ 5 থেকে 6 সেন্টিমিটার।
আর স্থূলত্ব হচ্ছে এই 6-এর অর্ধেক অর্থাৎ 3 সেন্টিমিটার। ওকে, আচ্ছা। পুরুষের বৃক্কের ওজন 150 থেকে 170 গ্রাম এবং নারীর ক্ষেত্রে বৃক্কের ওজন 130 থেকে 150 গ্রাম, অর্থাৎ 20 গ্রাম হচ্ছে ডাউন, 20 গ্রাম কম। ওকে, পুরুষের ক্ষেত্রে বৃক্কের ওজন 150 থেকে 170 গ্রাম এবং নারীর ক্ষেত্রে 130 থেকে 150 গ্রাম। বৃক্কের বাইরের দিকটা উত্তল এবং ভেতরের দিকটা অবতল। আমরা জানি ভেতরের দিকে অর্থাৎ অবতল অংশে, ভেতরের দিকে অর্থাৎ অবতল অংশে যে ভাঁজটা দেখা যায় এটার নাম হচ্ছে হাইলাম। ঠিক আছে, ভেতরের দিকে যে ভাঁজ এটার নাম হচ্ছে হাইলাম। আরেকটা জায়গায় আমরা হাইলাম শব্দটা দেখছিলাম, মনে আছে? এর আগের চ্যাপ্টারে শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টার আমরা দেখছিলাম হাইলামটা কি ছিল, যে এই যে ফুসফুসের যে অঞ্চলটা দিয়ে ব্রঙ্কাস প্রবেশ করে, তারপর হচ্ছে অন্যান্য যে নালীগুলা এগুলা প্রবেশ করে ফুসফুসে, এই যে প্রবেশ করার যে জায়গাটা ওইটা হচ্ছে হাইলাম, তাই না? তো আমি আগেও বলছি, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর সময় আমি বলি যে আবরণ যতগুলো আছে আবরণগুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যেমন আমরা দেখছিলাম যখন আমরা পরিপাক ও শ্বসন চ্যাপ্টার পড়ছিলাম তখন আমরা যকৃতের আবরণ দেখছিলাম, গ্লিসন্স ক্যাপসুল। তারপর শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারে দেখে আসছি যে আমাদের যে ফুসফুসের আবরণ হচ্ছে প্লিউরা। এখন আমরা দেখতে পারতেছি বৃক্কের আবরণ হচ্ছে ক্যাপসুল। হ্যাঁ, বৃক্ক হচ্ছে ক্যাপসুল নামক তন্তুময় যোজক টিস্যুর সুদৃঢ় আবরণে আবৃত থাকে, ক্যাপসুল। ওকে, আচ্ছা। এখন বৃক্কের যদি আমরা গঠনের দিকে একটু দেখি, এর একদম বাইরের যে অংশটা দেখো, এই যে বৃক্কের এই যে বাইরের যে অংশটা, একদম বাইরে গাঢ় যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে কর্টেক্স। ওকে, বৃক্কের একদম বাইরে গাঢ় যে অংশটা এটার নাম হচ্ছে কর্টেক্স। কর্টেক্সের নিচে এইটা হচ্ছে মেডুলা, এই যে পিরামিডের মতো অনেকগুলো পিরামিডের মতো যে অঞ্চলটা এটা হচ্ছে মেডুলা অংশ। হ্যাঁ, এবং মেডুলার থেকে আরেকটু নিচে অর্থাৎ একদম ভেতরে যেটা এটা হচ্ছে পেলভিস অংশ। ঠিক আছে, এটা হচ্ছে রেনাল পেলভিস অংশ। দেখো এখানে দেখো, একদম বাইরের যে গাঢ় অঞ্চলটা হচ্ছে কর্টেক্স এবং মধ্যখানে হালকা লাল রঙের হচ্ছে মেডুলা এবং মেডুলারও নিচে অর্থাৎ একদম ভেতরে হচ্ছে সাদা পেলভিস। ওকে, এই যে মেডুলাটা আমি বলছিলাম, তো মেডুলা হচ্ছে কাইন্ড অফ পিরামিডের মতো অংশ নিয়ে গঠিত। এটা রেনাল পিরামিড বলা হয় এগুলাকে। 8 থেকে 18টা পিরামিড, এখানে 8 থেকে 18টা পিরামিড আকৃতির অংশ দেখতে পারবো আমরা। তারপর দেখো এখানে অনেকগুলা প্যাপিলা থাকে পিরামিডের গোড়ার দিকে, পিরামিডের গোড়া থেকে কর্টেক্সের দিকে 10 থেকে 25টা ছিদ্রযুক্ত প্যাপিলা দেখতে পাবো, 10 থেকে 25টা ছিদ্রযুক্ত প্যাপিলা দেখতে পাবো। তারপর রেনাল কলাম, দেখো এটা গুরুত্বপূর্ণ। রেনাল কলাম কি? রেনাল কলাম হচ্ছে কর্টেক্সের কিছু কিছু অংশ আমরা দেখতে পারবো যে মেডুলার গভীরে প্রবেশ করতেছে। এই মেডুলার গভীরে প্রবেশ করা যে অংশটা এটাকে বলা হয় রেনাল কলাম। এটা আজমল স্যারের এমসিকিউ অনুশীলনের কোশ্চেনে দেখবা যে এটা আছে, রেনাল কলাম। আচ্ছা, প্যাপিলাটা কোথায় উন্মুক্ত হয়? পেলভিসে উন্মুক্ত হয়। যে প্যাপিলা গিয়ে কোথায় উন্মুক্ত হয়? পেলভিসে। ওকে, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স। তোমাকে যদি আমি বলি যে এটা একটা মোটা সুতা, এটা একটা মোটা সুতা যদি আমি একটু চিন্তা করি, তাহলে যদি বলি যে এই মোটা সুতা থেকে তুমি চিকন সুতা বানাও, তখন কি এখান থেকে কম সংখ্যক চিকন সুতা হবে নাকি বেশি সংখ্যক? অবভিয়াসলি বেশি সংখ্যক। আবার তোমাকে যদি বলি যে এরকম 2-3টা সুতা দিয়ে আমি যদি বলি যে এখান থেকে একটা মোটা সুতা বানাও, তাহলে এখান থেকে বেশি সংখ্যক নাকি কম সংখ্যক সুতা হবে? অবভিয়াসলি কম সংখ্যক, কারণ যখন কম দিয়ে বেশি জিনিস বানাই, মানে ছোট জিনিস দিয়ে বড় জিনিস বানাইলে তো অল্পই হয়, তাই না? এই হিসাব তো বোঝো। দেখো মেজর ক্যালিক্স দেখো 2 থেকে 3টা,
2 থেকে 3টা হচ্ছে মেজর ক্যালিক্স, আর মাইনর ক্যালিক্স কয়টা? 8 থেকে 14টা। মেজর ক্যালিক্স হচ্ছে 2 থেকে 3টা এবং মাইনর ক্যালিক্স হচ্ছে 8 থেকে 14টা। আচ্ছা, বৃক্কের কাজ। বৃক্কের কাজ কি? রক্তের পরিশোধন। অবভিয়াসলি রক্তের পরিশোধন হয় এবং প্রতি মিনিটে 1 মিলিলিটার মূত্র তৈরি হয় রক্তের পরিশোধন হয়ে। প্রতি মিনিটে 125 মিলিলিটার রক্ত পরিশোধন হয় প্রতি মিনিটে। প্রতি মিনিটে 125 মিলিলিটার রক্ত পরিশোধন হয় বৃক্কের মাধ্যমে এবং 1 মিলিলিটার মূত্র তৈরি হয়। এটা সামনে আমরা দেখব। তারপর দেহের পানি সাম্যতা রক্ষা এটা কাজ করে থাকে। অন্যান্য পদার্থের অপসারণ, এই যে অ্যামোনিয়া, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এক কথায় অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এইসব পদার্থগুলা অপসারণ হচ্ছে, রাইট। টক্সিক পদার্থগুলো অপসারণ হয়। অম্লক্ষারের ভারসাম্য রক্ষায় পিএইচ নিয়ন্ত্রণ করে থাকে। লবণের সাম্যতা নিয়ন্ত্রণ করে থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে খনিজ লবণগুলা, এইগুলা একটা সাম্যতা রক্ষা করে থাকে। লবণের সাম্যতা নিয়ন্ত্রণে বৃক্ক ভূমিকা রাখে। অভিস্রবণ নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করে? ওই যে বলো, রক্তচাপ নিয়ন্ত্রণে একটা হরমোনের নাম জানো? যকৃৎ যেটা উৎপন্ন করে, অ্যানজিওটেনসিনোজেন হরমোন, রাইট। অ্যানজিওটেনসিনোজেন হরমোন যকৃৎ উৎপন্ন করে। আর নিষ্ক্রিয় এই যে অ্যানজিওটেনসিনোজেন, এইটাকে সক্রিয় করে কে? বৃক্ক নিঃসৃত রেনিন এনজাইম, তাই না? বৃক্ক নিঃসৃত রেনিন এনজাইম কিন্তু অ্যানজিওটেনসিনোজেনকে সক্রিয় অ্যানজিওটেনসিনে কনভার্ট করে, অ্যান্ড সেইটার মাধ্যমে কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। এটা এখানে বলে নাই অবশ্য। তারপর রক্তের উপাদান নির্দিষ্ট রাখা, এটা কীরকম হয়? ওই যে পুনর্শোষণ, তারপর হচ্ছে ক্ষরণ, এইগুলোর মাধ্যমে রক্তের উপাদান নির্দিষ্ট রাখে। হরমোন উৎপাদন, বৃক্ক কী করে? ইরাইথ্রোপয়েটিন হরমোন উৎপন্ন করে, যেটার মাধ্যমে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, তাই না? তারপর প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যানজিওটেনসিন। হ্যাঁ, এই যে অ্যানজিওটেনসিনের কথা কেন বলছে? আলটিমেটলি অ্যানজিওটেনসিনোজেন উৎপন্ন করে হচ্ছে যকৃৎ, তবে এটাকে সক্রিয় করে বৃক্ক নিঃসৃত রেনিন এনজাইম, এজন্য এটাকে এখানে বসাই দিছে আর কি। তারপর হোমিওস্ট্যাসিস, এইটা এমসিকিউতে অনেকে ভুল করে। কেন? কারণ হিমোস্ট্যাসিস, এমসিকিউতে বলে দেয় হিমোস্ট্যাসিস, এটাকে অনেকে ভালোভাবে না দেখে এইটা দাগায় দেয়, কিন্তু আলটিমেটলি হিমোস্ট্যাসিস মানে কি? হিম মানে রক্ত, স্ট্যাসিস মানে হচ্ছে স্থির অবস্থা। রক্ত জমাট বাঁধার যে অবস্থা, ওইটাকে বলা হয় হিমোস্ট্যাসিস। তো বৃক্ককে রক্ত জমাট বাঁধায় ভাই, এটা হোমিওস্ট্যাসিস, অর্থাৎ অভ্যন্তরীণ যে সাম্যাবস্থা ওইটা বজায় রাখে, এটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ শর্করা জাতীয় পদার্থ নয় এমন উৎস থেকে, অর্থাৎ লিপিড বা আমি যদি বলি প্রোটিন, এই সব উৎস থেকে গ্লুকোজ বানানোর যে প্রক্রিয়া, এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এখানে যকৃৎ, বৃক্ক দুইজনই অংশগ্রহণ করে থাকে। পুনর্শোষণ, তারপর হচ্ছে মজবুত হাড় ও দাঁতের গঠনে, কিভাবে? ভিটামিন ডি তৈরির মাধ্যমে। এই যে বৃক্ক ভিটামিন ডি এর কার্যকর রূপ প্রস্তুতিতে ভূমিকা রাখে, আর ভিটামিন ডি কিন্তু হাড়ের গঠনে ভূমিকা রাখে। হ্যাঁ, ভিটামিন ডি কী করে? রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, আর রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু এটা হাড়, দাঁত, এইগুলার কাঠিন্যতা বা যে একটা গাঠনিক সক্রিয়তা, এটা বজায় রাখে, তাই না? মনে রাখতে হবে এটা। আচ্ছা, এখন বৃক্কের সূক্ষ্ম গঠনে চলে আসি। বৃক্ক সম্পর্কে তো আমরা জানলাম, আরও সূক্ষ্মভাবে জানবো এখন। আচ্ছা, বৃক্কের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে নেফ্রন, এটা আমরা জানি। এখন একটু সাদৃশ্যপূর্ণ একটা কোশ্চেন করি, বলো ফুসফুসের কার্যিক একক কোনটা? মনে আছে? ফুসফুসের কার্যিক একক কোনটা ছিল? অ্যালভিওলাস ছিল, তাই না? তো বৃক্কের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে নেফ্রন। ওকে, মানুষের প্রত্যেক বৃক্কে 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন রয়েছে, প্রচুর কিন্তু। মানুষের প্রত্যেক বৃক্কে 2টা বৃক্ক তো, তাই না? প্রতিটা বৃক্কেই রয়েছে 10 থেকে 12 লক্ষ নেফ্রন। বিজ্ঞানীরা একটা হিসাব থেকে দেখছেন যে আমাদের প্রতিটা বৃক্কে যেই পরিমাণ নেফ্রন আছে, এই প্রত্যেক বৃক্কের নেফ্রনগুলোকে যদি লম্বালম্বিভাবে সাজানো হয়, তাহলে এটা 36 কিলোমিটার পর্যন্ত চলে যাবে।
36 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে যাবে এটা। প্রতিটা নেফ্রন প্রায় 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা, সেই হিসেবে প্রতিটা বৃক্কের নেফ্রন 36 কিলোমিটার লম্বা হয়ে যাবে। তাহলে দুইটা বৃক্কের নেফ্রন যদি আমরা সাজাই তাহলে তো 72 কিলোমিটার হয়ে যাচ্ছে। ক্যান ইউ ইমাজিন ইট? কি সূক্ষ্ম গঠন সৃষ্টিকর্তার। বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিস্রুত হয়, যার 99% পানি আবার রক্তে ফিরে আসে। সাধারণত প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয়। এর আগে বলছিলাম আমরা এটা। তাহলে প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিস্রুত হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ। এবং পরিশ্রুতকরণের পরে 99% তরল পদার্থই আবার রক্তে ফিরে আসতেছে। অ্যান্ড সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে 1 ঘন সেন্টিমিটার মূত্র পার মিনিট, প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হচ্ছে। ওকে। 1842 সালে স্যার উইলিয়াম বোম্যান প্রথম বৃক্কের সূক্ষ্ম গঠনের সঠিক বর্ণনা দিয়েছিলেন। কে? বোম্যান। এটাও গুরুত্বপূর্ণ। এইখান থেকেই, এনার নাম থেকেই কিন্তু বোম্যানস ক্যাপসুল নামটা আসছে। প্রত্যেক নেফ্রন দুইটি প্রধান অংশে বিভক্ত, রেনাল কর্পাসল এবং রেনাল টিউবিউল, এই দুইটা অংশে বিভক্ত। প্রত্যেক নেফ্রন দুইটা অংশে বিভক্ত, রেনাল কর্পাসল অর্থাৎ নালিকা, যেটা বৃক্কীয় নালিকা, আর রেনাল টিউবিউল, এই দুইটা অংশে বিভক্ত। এখন আমরা যদি এখান থেকে একটু দেখার চেষ্টা করি, দেখো এই চিত্রটা দেখলে একটু ভালো হবে, বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা নেফ্রন দুইটা অংশে বিভক্ত, রেনাল কর্পাসল, রেনাল টিউবিউল। রেনাল কর্পাসল দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে কি গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল, এই দুইটা অংশে। এবং রেনাল টিউবিউল যেটা, এইটা কয়টা অংশে বিভক্ত? 3টা অংশে। কি কি? প্রক্সিমাল অর্থাৎ নিকটবর্তী পেঁচানোর নালিকা, প্রক্সিমাল বা নিকটবর্তী পেঁচানোর নালিকা, ডিস্টাল বা দূরবর্তী পেঁচানোর নালিকা, এবং এই দুইটার মাঝখানে থাকে হেনলির লুপ। ওকে। হেনলির লুপে আবার দুইটা বাহু আছে, অ্যাসেন্ডিং বাহু অর্থাৎ ঊর্ধ্বগামী যে বাহুটা ওইটা, আর ডিসেন্ডিং বাহু অর্থাৎ নিম্নগামী বাহু। ওকে। রেনাল কর্পাসল। নেফ্রনের অগ্রপ্রান্তকে বলা হয় রেনাল কর্পাসল। আমরা যদি একটু চিত্র থেকে দেখার চেষ্টা করি, দেখো এইটা একটা নেফ্রনের চিত্র। এখানে এই যে অগ্রপ্রান্ত দেখতে পারতেছো, এই যে অগ্রপ্রান্তে এই যে এই অংশটুকু, এইটা হচ্ছে রেনাল কর্পাসলের অংশ, যেখানে একই সাথে তুমি দেখতে পারতেছো গ্লোমেরুলাস আছে এবং বোম্যান্স ক্যাপসুলও রয়েছে। এটা হচ্ছে আমাদের রেনাল কর্পাসল। এবং পরবর্তী যে অংশটা তুমি দেখো, এই যে নিকটবর্তী পেঁচান নালিকা বা প্রক্সিমাল পেঁচান নালিকা, তারপর হচ্ছে এই যে হেনলির লুপ, অ্যান্ড দেন ডিস্টাল পেঁচান নালিকা। বুঝতে পারতেছো ব্যাপারটা? তাহলে শুরুর দিকে, হ্যাঁ শুরুর দিকে হচ্ছে আমরা যে রেনাল কর্পাসল, এই জিনিসটা পাবো হচ্ছে শুরুর দিকে, তাই না? আর রেনাল টিউবিউল পাবো পরবর্তীতে দিয়ে। ওকে। তাহলে নেফ্রনের অগ্রপ্রান্তকে রেনাল কর্পাসল বলে। এটি বৃক্কের কর্টেক্সে অবস্থিত এবং বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস নিয়ে গঠিত। হ্যাঁ, বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস নিয়ে হচ্ছে রেনাল কর্পাসল গঠিত হয়ে থাকে। এখন আসি বোম্যান্স ক্যাপসুল সম্পর্কে। বোম্যান্স ক্যাপসুল সাধারণত আয়সাকার এপিথেলিয়ামে গঠিত দ্বিস্তরী পেয়ালার মতো, কিসের মতো? পেয়ালার মতো প্রসারিত অংশ। হ্যাঁ, বোম্যান্স ক্যাপসুল হচ্ছে আয়সাকার এপিথেলিয়ামে গঠিত দ্বিস্তরী পেয়ালার মতো একটা অংশ। এটা বিজ্ঞানী বোম্যানের নাম থেকে আসছে। বোম্যান্স ক্যাপসুলের গ্লোমেরুলাস থাকে আমরা জানি, এইখান থেকে একটু যদি দেখি, দেখো এটা হচ্ছে রেনাল কর্পাসলের চিত্র, এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। সাধারণত কি হয়? আয়সাকার এপিথেলিয়াম থাকে। সাধারণত বোম্যান্স ক্যাপসুলে আয়সাকার এপিথেলিয়াম থাকে। তবে কথা আছে, এই যে গ্লোমেরুলাস দেখতে পারতেছো, গ্লোমেরুলাসের দিকের যে অংশটা এইখানে থাকে হচ্ছে পোডোসাইট কোষ। হ্যাঁ, কাইন্ড অফ ঘনপদের মতো পোডোসাইট কোষ থাকে। এই যে ভিসেরাল স্তরটা,
গ্লোমেরুলাস সংলগ্ন যে অংশটা এটাকে বলা হয় ভিসেরাল স্তর, এবং বাইরের দিকে অর্থাৎ গ্লোমেরুলাসের সংলগ্ন যে স্তরটা তার পুরো বিপরীত দিকে যেটা, ওইটা হচ্ছে প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তর ঠিকই আয়সাকার এপিথেলিয়াম দিয়ে গঠিত। দেখো, প্যারাইটাল স্তর আয়সাকার এপিথেলিয়ামে গঠিত ঠিকই, কিন্তু ভিসেরাল স্তরটা হচ্ছে পোডোসাইট কোষ নিয়ে গঠিত। ভিসেরাল স্তর অর্থাৎ যেই পাশে আমাদের গ্লোমেরুলাস রয়েছে, দেখালাম তো, এই যে যে প্রান্তে আমাদের গ্লোমেরুলাস রয়েছে ঠিক ওই পাশের যে কোষগুলা, এগুলা পোডোসাইট কোষ দিয়ে গঠিত। ওকে, আচ্ছা, গ্লোমেরুলাস আমরা জানি গ্লোমেরুলাস কিরকম কাজ করে। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে থাকে। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে থাকে। আচ্ছা, এখানে অন্তর্বাহী ধমনিকা বা অ্যাফারেন্ট আর্টারিওল রয়েছে। এই অন্তর্বাহী ধমনিকা বা অ্যাফারেন্ট আর্টারিওল বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে 50 থেকে 60টা কৈশিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে। কৈশিক জালিকাগুলা পুনরায় মিলিত হয়ে বহির্বাহী ধমনিকা বা ইফারেন্ট আর্টারিওল রূপে বোম্যান্স ক্যাপসুল থেকে বের হয়ে যায়। এটা কিসের মতো মনে আছে? আমরা যখন রক্ত চ্যাপ্টারটা পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে শিরা ধমনী এইটা কীরকমভাবে পুনরাবৃত্তি হয়। আমরা জানি হৃৎপিণ্ড থেকে যেটা বের হয়ে যায় ওইটা হচ্ছে ধমনী, তাই না? হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে ধমনী বের হয়ে বিভিন্ন স্থানে চলে যায় শরীরের। ওইখানে যে কি হয়, ওরা কৈশিক জালিকায় বিভক্ত হয়। ধমনী কৈশিক জালিকায় বিভক্ত হয়। এইবার এই কৈশিক জালিকাগুলো যখন আবারও একত্রিত হয় তখন সেটা শিরা নাম পায়। ঠিক আছে, প্রথমে ধমনী কৈশিক জালিকায় বিভক্ত হইল, কৈশিক জালিকা আবার একত্রিত যখন হয় তখন সেটার নাম হয় শিরা। এই শিরা আবার চলে আসে হৃৎপিণ্ডে, তাই না? এইখানেও ব্যাপারটা সেরকম যে বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করতেছে হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল। অ্যাফারেন্ট আর্টারিওল বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে, অ্যাফারেন্ট আর্টারিওল বা অন্তর্বাহী ধমনিকা যেটা, এটা বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে তখন এটা কৈশিক জালিকায় বিভক্ত হচ্ছে। তারপর আবারও কৈশিক জালিকাগুলা যখন মিলিত হচ্ছে তখন এটার নাম হচ্ছে ইফারেন্ট আর্টারিওল বা বহির্বাহী ধমনিকা, এবং তখন সেটা বের হয়ে যাচ্ছে এই বহির্বাহী ধমনিকাটা। ওকে, এবার চলে আসে বৃক্কনালিকা বা রেনাল টিউবিউলে। আচ্ছা, রেনাল টিউবিউলে আমরা দেখি প্রত্যেক রেনাল টিউবিউল প্রায় 3 সেন্টিমিটার লম্বা। আমি বলছি এই সংখ্যামূলক তথ্য যেগুলো আছে এগুলা বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে। প্রত্যেক রেনাল টিউবিউল প্রায় 3 সেন্টিমিটার লম্বা এবং গড় ব্যাস 60 মাইক্রোমিটার। জাস্ট একটু আমরা দেখে যাচ্ছি, এই একবার দেখলে এগুলা মাথায় থাকবে না, বারবার দেখতে হবে। এটা তুমি বারবার দেখবা, কনসেপ্ট একবার ক্লিয়ার হয়ে গেলে সেটা মাথায় থাকে, কিন্তু সংখ্যা একবার দেখলেই মাথায় রাখা এটা কঠিন। আমি অনেকে দেখা যায় যে কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়, মানে যে জিনিসগুলা বুঝে পড়ার দরকার সেইগুলা বুঝতে পারে না, কিন্তু সংখ্যামূলক তথ্য তারা বারবার তোতা পাখির মতো মনে রাখে। বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কনসেপ্ট, মানে যে জিনিসগুলা বুঝে পড়া দরকার এইগুলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা এইচএসসিতে হোক মেডিকেলে হোক। বায়োলজির জন্য সংখ্যামূলক তথ্য ততটা গুরুত্বপূর্ণ না। সংখ্যামূলক তথ্যের কথা যদি বলি, ওই বছর সালে অনেক দিন পর পর একটা দুটা কোশ্চেন আসে এই। আচ্ছা, নিকটবর্তী বা প্রক্সিমাল পেঁচানো নালিকা, এটি প্রায় 14 মিলিমিটার লম্বা পেঁচানো নালিকা। প্রক্সিমাল পেঁচানো নালিকা 14 মিলিমিটার লম্বা। নেফ্রন ফাঁস বা হেনলির লুপ। প্রক্সিমাল পেঁচানো নালিকা এবং ডিস্টাল পেঁচানো নালিকা এই দুইটার মাঝখানে থাকে হচ্ছে হেনলির লুপ বা নেফ্রনের যে ফাঁস। এই হেনলির লুপে দুইটা বাহু আছে। আমি যদি এইখান থেকে একটু দেখি চিত্রটা কই, দেখো এই যে এইটা হচ্ছে হেনলির লুপ। এই যে একটা লুপ লুপ সৃষ্টি হয়েছে এইখানে, এইটা হচ্ছে মূল যে লুপটা, আর এইখানে নিম্নগামী যেটা এটা হচ্ছে ডিসেন্ডিং বাহু, আর ঊর্ধ্বগামী যেটা এটা হচ্ছে অ্যাসেন্ডিং বাহু বা ঊর্ধ্বগামী বাহু। ওকে, তাহলে এই যে নিম্নগামী নালিকাকে বলা হয় অবরোহণ বাহু বা ডিসেন্ডিং বাহু, এবং ঊর্ধ্বগামী নালিকে বলা হয় আরোহণ বাহু বা অ্যাসেন্ডিং বাহু।
রেনাল টিউবিউলের পরবর্তী ও দূরবর্তী প্যাচান্নলিকা যেটা, রেনাল টিউবিউলের নিকটবর্তী ও দূরবর্তী প্যাচান্নলিকা সূক্ষ্ম কৈশিক জালিকা বা পেরিটিউবিউলার ক্যাপিলারি, পেরিটিউবিউলার ক্যাপিলারি নামক একটা আবরণে বেষ্টিত থাকে। হ্যাঁ, রেনাল টিউবিউল পেরিটিউবিউলার ক্যাপিলারি দিয়ে বেষ্টিত থাকে, এটা মনে রাখতে হবে। আবরণটার নাম কি? পেরিটিউবিউলার ক্যাপিলারি। তাহলে আমরা কি কি আবরণ জানলাম? প্রথম কথা আমরা দেখছি যে বৃক্কের যে আবরণ সেটার নাম কি? ক্যাপসুল, তাই না? তারপর আমরা দেখছি যে এই যে বোম্যান্স ক্যাপসুল যেটা ছিল, ওইখানে দুই ধরনের আবরণ দেখতে পারছিলাম আমরা। একটা হচ্ছে ভিসেরাল স্তর যেটা, অর্থাৎ যেই পাশে গ্লোমেরুলাস ছিল ওইখানে পডোসাইট কোষ, আর প্যারাইটাল স্তরে স্বাভাবিক যেটা থাকে অর্থাৎ এপিথেলিয়াম, তাই না? আয়সাকার এপিথেলিয়াম কোষ এটা। আর এইখানে দেখলাম যে আমাদের যে রেনাল টিউবিউল যেটা, এইটা হচ্ছে পেরিটিউবিউলার ক্যাপিলারি দিয়ে বেষ্টিত থাকে। পেরিটিউবিউলার ক্যাপিলারি। আচ্ছা, নেফ্রনের নিকটবর্তী প্যাচান্নলিকা অর্থাৎ প্রক্সিমাল প্যাচান্নলিকা যেটা, নেফ্রনের নিকটবর্তী প্যাচান্নলিকা বা প্রক্সিমাল প্যাচান্নলিকাতে নির্বাচনমূলক পুনর্শোষণ হয়। নির্বাচনমূলক পুনর্শোষণটা কি, এটা আমরা পরে দেখব। এখন একটু ধারণা দিই। মূত্র যে তৈরি হয় আমাদের শরীরে, মূত্র তৈরি হয় তিনটা ধাপে। একটা হচ্ছে, এটা মনে রাখার টেকনিক হচ্ছে আনিস, আনিস দিয়ে মনে রাখা যায়। আতে হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ, নিতে হচ্ছে নির্বাচনমূলক পুনর্শোষণ, আর সতে হচ্ছে সক্রিয় ক্ষরণ। তো এই যে মূত্র তৈরির যে দ্বিতীয় ধাপে যে নির্বাচনমূলক পুনর্শোষণ হয়, অর্থাৎ প্রথমে যে তরল পদার্থটা চলে আসে ক্যাপসুলার স্পেসে, ওইখান থেকে যে জিনিসগুলা প্রয়োজন ওইটা আবার পুনর্শোষণ প্রক্রিয়ায় দেহে ফিরে যাওয়া, এইটাই হচ্ছে নির্বাচনমূলক পুনর্শোষণ। হ্যাঁ, তাহলে প্রক্সিমাল প্যাচান্নলিকাতে নির্বাচনমূলক পুনর্শোষণ হয়। আচ্ছা, এবার আসি নেফ্রনের প্রকারভেদ। নেফ্রন দুই ধরনের হতে পারে অবস্থান অনুসারে। আগের পুরাতন বইয়ে অর্থাৎ 21-22 সালের বইয়ে দেখবা যায় ওইখানে 3 ধরনের দেওয়া ছিল নেফ্রন, তবে এখনকার বইয়ে 2 ধরনের দিয়েছে, এটা ভালো। আচ্ছা, নেফ্রনের প্রকারভেদ হচ্ছে 2 ধরনের অবস্থান অনুসারে। একটা হচ্ছে সুপারফিশিয়াল, অর্থাৎ ওপরের দিকে যে নেফ্রনটা থাকে, অর্থাৎ কর্টিক্যাল নেফ্রন, সুপারফিশিয়াল নেফ্রন বা কর্টিক্যাল নেফ্রন। আর হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন, সুপারফিশিয়াল নেফ্রন বা কর্টিক্যাল নেফ্রন, আর হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। সাধারণত এই যে সুপারফিশিয়াল নেফ্রন বা কর্টিক্যাল নেফ্রন যেটা, এইটাই হচ্ছে মূত্র তৈরিতে অংশগ্রহণ করে থাকে স্বাভাবিক অবস্থায়। এই যে 85% নেফ্রনই হচ্ছে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন প্রকৃতির। 85% নেফ্রনই সুপারফিশিয়াল বা কর্টিক্যাল প্রকৃতির। আর এই সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন যেটা, এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ স্বাভাবিক ক্ষেত্রে মূত্র তৈরিতে অংশগ্রহণ করে থাকে। আর আকারটাও কিন্তু ছোট। আমি এর আগে বলছিলাম যে আকার ছোট হইলে তার সংখ্যা বেশি হয়, আর আকার বড় হইলে তার সংখ্যা সাধারণত কম হয়। এখানে দেখতে পারতেছো সংখ্যা যেহেতু বেশি, আকার অবভিয়াসলি ছোট। সাধারণ ক্ষেত্রে এটাই হয়ে থাকে। জাক্সটা মেডুলারি নেফ্রন এইটা সাধারণত খুব কম পরিমাণে থাকে। 15% মতন নেফ্রন হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন, যেটা কর্টেক্সের ভেতরের দিকে থাকে। কর্টেক্সের বাইরের দিকে হচ্ছে সুপারফিশিয়াল নেফ্রন থাকে, আর কর্টেক্সের ভেতরের দিকে থাকে হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। এটা 15% মতো থাকে এবং এটা বেশ মোটা প্রকৃতির। এই যে অপেক্ষাকৃত বড় আকারের হয়। আর এটা কখন মূত্র তৈরি করে? জরুরি অবস্থায়। জরুরি অবস্থায় মূত্র উৎপাদনের দায়িত্ব পালন করে হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। এখানে পার্থক্য দেওয়া আছে, সেম কথাগুলো বলছে, দরকার নেই। নেফ্রনের কাজ কি? বৃক্কের যে কাজগুলা প্রথম দিকে আমরা দেখে আসছিলাম সেইগুলাই কিছু কিছু নেফ্রনের কাজ হিসেবে ভাগযোগ করে দিয়েছে। এই যে পরিশ্রুতকরণ, অবভিয়াসলি তরল পরিশ্রুতকরণের কাজ নেফ্রন করে। পুনর্শোষণের কাজ করে, অবভিয়াসলি নির্বাচনমূলক পুনর্শোষণ আমরা দেখলাম না,
এই যে প্রক্সিমাল প্যাঁচানো নালিকা এটা করতো। তারপর নালিকার ক্ষরণ, সক্রিয় ক্ষরণ করে কোনটা? ডিস্টাল প্যাঁচানো নালিকা দেখবা যে এই সক্রিয় ক্ষরণ করে থাকে। নতুন পদার্থ সৃষ্টি, নতুন পদার্থ সৃষ্টিতে অবভিয়াসলি যেমন অ্যামোনিয়া, হ্যাঁ, ইউরিয়া, এইসব সৃষ্টিতে কিন্তু একটা ভূমিকা রাখে। পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ, সামগ্রিকভাবে এই তরল পদার্থ পরিশ্রুতকরণ, সামগ্রিকভাবে টোটালি দেখা যায় যে পিএইচ নিয়ন্ত্রণে একটা ভূমিকা রাখে নেফ্রন। ওকে, এখানে নেফ্রনের বিভিন্ন অংশ এবং সংগ্রাহী নালিকার কিছু ছক দিয়েছে যে কোথায় আসলে কি কি ধরনের শোষণ হয়, কোথায় কি ধরনের ক্ষরণ হয়, কোথায় পুনর্শোষণ হয়, কি কি পুনর্শোষণ হয়। এখান থেকে এমসিকিউ আসে না, দরকার নেই, দরকার নেই। আর এমনিতেও তুমি এটা মুখস্থ করতে গেলে ভালাই ফেলবা, মনে থাকবে না তোমার, দরকার নেই ওটা। রেচনের শারীরবৃত্ত, রেচনে ইউরিয়ার আধিক্য থাকাকে বলা হয় ইউরিওটেলিজম। আর যেসব প্রাণীর ক্ষেত্রে রেচনের ক্ষেত্রে ইউরিয়ার আধিক্য থাকে তাদেরকে বলা হয় ইউরিওটেলিক প্রাণী। সেমভাবে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইউরিকোটেলিজম, এবং তাদেরকে বলবো হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী, তাই না? আচ্ছা, মানুষের ইউরিওটেলিক হওয়ার কারণে রেচনের শারীরবৃত্তকে তাই দুটা শিরোনামে আলোচনা করা হয়। প্রথম হচ্ছে ইউরিয়া তৈরি, আর দ্বিতীয়টা হচ্ছে মূত্র তৈরি। এই দুইটা শ্রেণীতে আলোচনা করা হয়ে থাকে মানুষের যে রেচনের শারীরবৃত্তটাকে। প্রথমে মূত্র তৈরির ইউরিয়া তৈরির কাজটা হয়, সেকেন্ডলি হচ্ছে মূত্র তৈরির কাজটা হয়। আমি বলছি যে মূত্র তৈরি হয় তিনটা ধাপে, সামনে দেখব। ইউরিয়া সৃষ্টি কীরকম হয় এটা সম্পর্কে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিপাক ও শোষণ চ্যাপ্টারে কিন্তু ডিঅ্যামিনেশন প্রক্রিয়া সম্পর্কে জানছিলাম, ওইখানে দারুণ একটা ধারণা পাইছিলাম, সেটাই এখানে ওইটাই বলা হয়েছে। দেখো, যকৃৎ কি করে, প্রোটিন জাতীয় যে সকল খাবার আছে, আমিষ জাতীয় খাবার, ওইখানে অ্যামিনো অ্যামিনো অ্যাসিড ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ডিঅ্যামাইনেজ এনজাইমের উপস্থিতিতে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে কি হয়, কিটো অ্যাসিড এবং অ্যামিন মূলকের পরিণত হয়, কিটো অ্যাসিড এবং অ্যামিন মূলকে পরিণত হয়। অ্যামিনো অ্যাসিড অ্যামাইনেজ এনজাইমের মাধ্যমে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড এবং অ্যামিন মূলকে কনভার্ট হয়। এখন এই যে কিটো অ্যাসিডটা, এইটা চলে যায় হচ্ছে আমাদের শ্বসনে। হ্যাঁ, এই কিটো অ্যাসিডটা চলে যায় আমাদের শ্বসনে, অর্থাৎ ক্রেবস চক্রে চলে যায়। আর এই যে অ্যামিন মূলক, এই অ্যামিন মূলক কি করে, আমাদের প্লাজমায় যে হাইড্রোজেন আয়ন আছে, ওইটার সাথে মিলিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয়। এখন অ্যামোনিয়াটা কিন্তু আমাদের জন্য যে খুবই ভালো এরকম না, অ্যামোনিয়াটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। সো ক্ষতিকর জিনিস তো শরীর আমাদের সেটা স্থায়ী করতে চাইবে না। শরীর যে কোনো উপায়ে চাইবে যে ক্ষতিকর জিনিস দেহের বাইরে অপসারণ করতে। এজন্য কি হয়, এই অ্যামোনিয়াটা অর্নিথিন চক্রে যে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত হয়, হ্যাঁ, আমাদের শরীর অর্নিথিন চক্রে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, ওই কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া মিশ্রিত হয়ে ইউরিয়া প্রস্তুত করে। ইউরিয়ার সংকেত তো তোমরা জানো, NH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড NH2, এটা হচ্ছে ইউরিয়া। সো কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া দুইটা মিলিত হয়ে এই ইউরিয়া কনভার্ট করে, সেটাই বলা হয়েছে। এই যে অ্যামোনিয়া মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ক্ষতিকর বস্তুটি শর্করা বিপাকে সৃষ্ট শ্বসন গ্যাস কার্বন ডাইঅক্সাইড। কি বিপাকে? শর্করা বিপাকে। ওকে, তো শর্করা বিপাকে অর্নিথিন চক্রে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ওই কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামিনোমূলক না তো সরি অ্যামিনোমূলক তো ওইখানে হাইড্রোজেন আয়নের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়াতে কনভার্ট হয়েছিল, অ্যামোনিয়া যুক্ত হয়ে ইউরিয়াতে কনভার্ট হয়। ওকে, তাহলে ইউরিয়া সৃষ্টির যে চক্রটা সেটা কি, অর্নিথিন চক্র। এটা মেডিকেলে কয়েকবার আসছে। এবার আসি মূত্র তৈরির প্রক্রিয়া। ওই যে মূত্র তৈরির প্রক্রিয়া কি, আনিস।
আনিস অর্থাৎ অতি সূক্ষ্ম পরিস্রবণ, নির্বাচনমূলক পুনর্শোষণ আর হচ্ছে সক্রিয় ক্ষরণ, এই তিনটা প্রক্রিয়ায় হচ্ছে মূত্র তৈরি হয়ে থাকে। ওকে, এই যে সেটাই বলা হয়েছে এখানে। আচ্ছা, এই অতি সূক্ষ্ম পরিস্রাবণ হয় কিরকম এটা একটু দেখি। এইখানে কার্যকর পরিস্রাবণ চাপের প্রয়োজন হয়। কার্যকর পরিস্রাবণ চাপ অর্থাৎ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটা কত একটু দেখে আসো। দেখো, কার্যকর পরিস্রাবণ চাপ অর্থাৎ 10 থেকে 25 মিলিমিটার এইচজি পারদস্তম্ভ চাপ, এইটার সমপরিমাণ চাপ হইলে এই রেঞ্জের মধ্যে যদি চাপটা হয়, এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মাধ্যমে কি হয়, প্রোটিন এবং রক্তকণিকা ছাড়া সমস্ত পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি কৈশিক তালিকার এন্ডোথেলিয়াম ভেদ করে এবং ভিত্তিঝিল্লি এবং রেনাল ক্যাপসুলের এপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুলার স্পেসে এসে জমা হয়। ওকে, ক্যাপসুলার স্পেস কোনটা মনে আছে? ওই যে বোম্যান্স ক্যাপসুলের যে এই যে এরকম ছিল না বোম্যান্স ক্যাপসুল, এর বাইরে হচ্ছে প্যারাইটাল স্তর এবং ভেতরে ছিল হচ্ছে ভিসেরাল স্তর। এর মাঝখানে যে এই যে মাঝখানে যে স্তরটা দেখতে পাইছিলাম, যে ফাঁকা ফাঁকা জায়গাটা ছিল, ওইটা হচ্ছে ক্যাপসুলার স্পেস। এই ক্যাপসুলার স্পেসে এসে এই তরলটা জমা হয়। ওকে, তারপর দেখি। তো কার্যকর পরিস্রাবণ চাপ দেখে ফেলছি আমরা, 10 থেকে 25 মিলিমিটার পারদস্তম্ভ চাপ। আচ্ছা, দ্বিতীয় ধাপ কি? নির্বাচনমূলক পুনর্শোষণ বা টিউবিউলার পুনর্শোষণ। গ্লোমেরুলার ফিল্ট্রেটের 80% নির্বাচিত পদার্থ পুনর্শোষিত হয়ে রক্তে ফিরে যায়। আমরা একটা জিনিস তো দেখছি যে এই যে 125 ঘন সেন্টিমিটার, এই যে 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ প্রতি মিনিটে আমাদের বৃক্ক পরিশ্রুতকরণ করে থাকে, সেইখানে কি হয়, 99% তরল পদার্থ আবার ব্যাক করে না? সো ব্যাক তো অবশ্যই করবে। এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেটের 80% নির্বাচিত পদার্থ, গ্লোমেরুলার ফিল্ট্রেটের 80% নির্বাচিত পদার্থ পুনর্শোষিত হয়ে রক্তে প্রবেশ করে নির্বাচনমূলক পুনর্শোষণ প্রক্রিয়ায়। এইখানে নির্বাচনমূলক পুনর্শোষণে অংশগ্রহণ করে থাকে কারা কারা? হেনরির লোব অংশগ্রহণ করে, প্রক্সিমাল পেঁচানো নালিকা, ডিস্টাল পেঁচানো নালিকা, তিনজনই অংশগ্রহণ করে থাকে কিন্তু। তাছাড়া সংগ্রাহক নালিকাগুলোও কিন্তু অংশগ্রহণ করে। তবে প্রক্সিমাল পেঁচানো নালিকা বা নিকটবর্তী পেঁচানো নালিকা যেটা, এইটাই কিন্তু বেশি কন্ট্রিবিউট করে থাকে। 60% কন্ট্রিবিউশন হচ্ছে এই প্রক্সিমাল পেঁচানো নালিকার। গ্লোমেরুলার ফিল্ট্রেটের আমরা জানি 80% ফিরে যায় হচ্ছে এই নির্বাচনমূলক পুনর্শোষণে, তবে সেইখানে 60%ই কাজ করে থাকে এই প্রক্সিমাল পেঁচানো নালিকা। হ্যাঁ, বাকিগুলা এরা করে। ডিস্টাল পেঁচানো নালিকার মাধ্যমে বিভিন্ন ধরনের লবণ, যেমন সোডিয়াম লবণ, পটাশিয়াম লবণ, হাইড্রোজেন, ক্লোরিন, এই আয়নগুলা কিন্তু আবারও ফিরে যায়। ঠিক আছে, পুনঃশোষণের মাধ্যমে আবারও ব্যাক করে। এই দূরবর্তী পেঁচানো নালিকা বা ডিস্টাল পেঁচানো নালিকা, এটা ডিতে ডিস্টাল, এডিএইচ, এইখানেও ডি আছে, এটা দিয়ে মনে রাখতে হবে। এডিএইচ হরমোন কোথায় কাজ করে? ডিস্টাল পেঁচানো নালিকাতে। হ্যাঁ, এই যে এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন এটা কি করে? মূত্র তৈরিতে একটা বাধা সৃষ্টি করে। অ্যান্টি ডাইউরেটিক, ডাইউরেটিক মানে হচ্ছে, আমি একটু বলি, ডাইউরেটিক মানে হচ্ছে মূত্রবর্ধক। ডাইউরেটিক মানে হচ্ছে মূত্রবর্ধক, আর অ্যান্টি ডাইউরেটিক অর্থাৎ মূত্রের পরিমাণটা কমিয়ে আনার যে ব্যাপারটা। হ্যাঁ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন কোথায় কাজ করে? পানি পুনর্শোষণ করে। হ্যাঁ, এই যে পানি পুনর্শোষণের মাধ্যমে কিন্তু মূত্রের পরিমাণ কমিয়ে আনে। অ্যান্টি ডাইউরেটিক হরমোন ডিস্টাল পেঁচানো নালিকাতে অংশগ্রহণ করে থাকে। হ্যাঁ, এবার আসি টিউবিউলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ অর্থাৎ লাস্ট স্টেজ, মূত্র তৈরির একদম তৃতীয় ধাপটা, টিউবিউলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ। এখন এইটা বোঝার আগে তোমাকে একটা জিনিস বলি। মনে করো প্রথমেই যে তরল পদার্থ একদম একদম ঢালাইভাবে অর্থাৎ গড়পড়তাভাবে তরল পদার্থ আসছিল, সেখান থেকে কি করছে, অতি সূক্ষ্ম পরিস্রাবণের মাধ্যমে যে তরল পদার্থটা আসছিল সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ আবার নির্বাচনমূলক পুনর্শোষণের মাধ্যমে ফিরে গেছে, তাই না? মানে যে যে জিনিসগুলা বাড়তি চলে এসেছিল ওইগুলা পুনর্শোষণের মাধ্যমে আবার ফিরে গেছে।
তাহলে এমন কি হওয়া সম্ভব না যে যে জিনিসগুলা আসার প্রয়োজন ছিল সেই জিনিসগুলা এখানে আসেনি? যেহেতু আমরা একটা সিস্টেম লস দেখেছি যে যেটা আসার দরকার ছিল না সেটা চলে আসছে, এজন্য আমরা ওইটাকে আবার পুনর্শোষণের মাধ্যমে ব্যাক করাইছি। এরকমও একটা ঘটনাটা ঘটে যে যেটা আসার দরকার ছিল সেটা আসেনি, এজন্য ওইটাকে আবারও ইনপুট দেওয়া লাগে। এইটাই হচ্ছে সক্রিয় ক্ষরণ। এই যে ক্রিয়েটিনিন, ইউরিয়া, তারপর হচ্ছে তুমি দেখো হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম, অ্যামোনিয়াম আয়ন, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন, এইগুলাও কিন্তু ওই মূত্রের সাথে আসার প্রয়োজন ছিল, আসার কথা ছিল কিন্তু আসেনি। এই জন্য কী করা হয়? সক্রিয় ক্ষরণ প্রক্রিয়ায় আমাদের নিকটবর্তী প্যাচারনালিকা, দূরবর্তী প্যাচারনালিকা বিভিন্ন স্থান থেকে এই যে পদার্থগুলা ক্রিয়েটিনিন, ইউরিয়া, হ্যাঁ, হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম, অ্যামোনিয়াম আয়ন, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন, এইগুলা ক্ষরিত হয়ে মূত্রের সাথে মিশ্রিত হয়, দেন এটা মূত্রের সাথে শরীর থেকে বহিষ্কৃত হয়ে যায়। আশা করি বুঝাইতে পারছি। মূত্র সম্পর্কে একটু আসি। একজন সুস্থ মানুষ দৈনিক গড়ে 1.5 লিটার মতো মূত্র তৈরি করে থাকে। একজন সুস্থ মানুষ দৈনিক 1.5 লিটার মতো মূত্র তৈরি করে থাকে, মানে মূত্র ত্যাগ করে থাকে আর কি। তৈরি করলে তো অবশ্যই ত্যাগ করবেই, তাই না? আচ্ছা, যেসব পদার্থ মূত্রের পরিমাণ বৃদ্ধি করার ক্ষেত্রে সহায়ক, এই পদার্থগুলোকে বলা হয় ডাইইউরেটিক পদার্থ। এই যে ডাইইউরেটিক পদার্থ বা মূত্রবর্ধক পদার্থ, এগুলা কি? পানি, লবণাক্ত পানি, চা, কফি, এই ধরনের দ্রব্য হচ্ছে ডাইইউরেটিক। দেহে দৈনিক স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মূত্র, এখানে একটা তোমাকে ক্যালকুলেশন আমি বলি। দেখো, একজন মানুষ তো স্বাভাবিক 1.5 লিটার মতো মূত্র ত্যাগ করে, ঠিক আছে? 1.5 লিটার, হ্যাঁ। এই 1.5 লিটারের সাথে +-1 তুমি যোগ করো, +-1, অর্থাৎ এর সাথে এর চাইতে প্লাস 1 লিটার পরিমাণ যদি বৃদ্ধি পায়, অর্থাৎ তখন কি হচ্ছে? 2.5 লিটার, 2.5 লিটার। ওইটাকে আমরা বলে থাকি হচ্ছে পলিউরিয়া। এই যে দেখো, যদি অতিরিক্ত মূত্র অর্থাৎ 2.5 লিটারের বেশি মূত্র উৎপাদন হয় তখন সেটাকে বলা হয় পলিউরিয়া। আর এই যে 1.5 লিটারের চেয়ে 1.5 লিটারের থেকে 1 বিয়োগ করো, 1 যোগ করছিলে, এবার 1 বিয়োগ করো, তাহলে কত হয়? 0.5। দেখো 0.5-এর কাছাকাছি এই যে সংখ্যাটা, 0.4, এই যে অর্থাৎ 400 মিলি। এর থেকে যদি কম মূত্র হয় তাহলে সেটাকে বলা হয় অলিগোরিয়া। আর যদি 100 মিলির থেকে কম হয়, মূত্রের পরিমাণ যদি 100 মিলির থেকে কম হয়, সেটাকে বলা হয় অ্যানোরিয়া। অ্যানো মানে নাই, প্রায় নাই বললেই চলে, অ্যানোরিয়া। মূত্রের বর্ণ কেন খড়বর্ণ বা হালকা হলুদাভ এরকম হয় কেন? মূত্রের বর্ণ হালকা হলুদাভ বা খড়বর্ণ হওয়ার জন্য দায়ী হচ্ছে ইউরোক্রোম নামক একটা পদার্থ। ইউরোক্রোম, মূত্রে ইউরোক্রোম থাকে, এই কারণে হচ্ছে মূত্রের রং খড়বর্ণ বা হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। আচ্ছা, মূত্রের আপেক্ষিক গুরুত্ব কত? মূত্রের আপেক্ষিক গুরুত্ব 1.008 থেকে 1.03। আর রক্তের আপেক্ষিক গুরুত্ব কত মনে আছে? 1.065। আচ্ছা, মূত্রের গন্ধ, একটা পিএইচ থেকে গেছে তাই না? মূত্রের পিএইচ কত? মূত্রের পিএইচ হচ্ছে 4.5 থেকে 8, এটা। আর যদি এক কথায় বলতে চাও তাহলে 6। মূত্রের পিএইচ কত? সাধারণত 6, মানে এক রাউন্ড ফিগারে। আর রেঞ্জ বলতে চাইলে হচ্ছে 4.5 থেকে 8.0। ওকে ওকে অম্লধর্মী হয়ে থাকে কিন্তু, যেহেতু পিএইচটা 6 অর্থাৎ আন্ডার 7, এই জন্য অম্লধর্মী। মূত্রের গন্ধর জন্য দায়ী হচ্ছে ইউরিনোড, এই যে C6H8O, C6H8O সংকেতটা একটু মাথায় রাখো। ইউরিনোড হচ্ছে মূত্রের গন্ধের সৃষ্টির জন্য দায়ী। হ্যাঁ, মূত্র গন্ধযুক্ত হয় কেন? ইউরিনোড জাতীয় একটা পদার্থের জন্য। মূত্রের রাসায়নিক উপাদান 95%ই পানি। প্রথম কথা হচ্ছে মূত্রে 95%ই পানি, বাকি যে 5% মতন কঠিন পদার্থ থাকে, এইখানে এই 5% কঠিন পদার্থের মধ্যে জৈব পদার্থই হচ্ছে 60% আর অজৈব পদার্থ হচ্ছে 40%। ওকে, এই ছকটা একটু দেখে নিও।
ইউরিয়া, আমরা যেহেতু এখানে মানুষের কথা আলোচনা করা হয়েছে, মানুষ যেহেতু ইউরিওটেলিক প্রাণী, এই কারণে দেখো ইউরিয়ার পরিমাণ হচ্ছে 2%। ঠিক আছে, ইউরিয়ার পরিমাণ 2%, মানে কোন 2% বুঝতে পারতেছো? এই যে 95% পানি, বাকি যে 5%, এই 5%-এর মধ্যে 2%ই হচ্ছে পানি। সরি, এই 5%-এর মধ্যে 2%ই হচ্ছে ইউরিয়া। হ্যাঁ, 5%-এর মধ্যে 2% হচ্ছে ইউরিয়া। আচ্ছা, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড থাকে হচ্ছে 0.05%। হ্যাঁ, শতকরা 0.05% ইউরিক অ্যাসিড থাকে। ক্রিয়েটিনিনের পরিমাণ 0.07 হয়ে থাকে। কিটোন বডিজ 0.02% অনুযায়ী। হ্যাঁ, শতকরা হিসাবে এটা। তারপর একটু অজৈব উপাদান দেখা যাক। সোডিয়ামের পরিমাণ কত? 0.35। আচ্ছা, আমরা জানি সোডিয়ামের যে আণবিক ভর কত? 23 না? তো ওই 23-এর 3, এই 23-এর 3 চলে আসছে 0.35। আর কি বলবো, সংখ্যামূলক তথ্য মনে রাখার কোনো টেকনিক আসলে দেওয়া ঠিক না। পটাশিয়াম 0.15, বারবার পড়তে হবে সংখ্যামূলক তথ্যগুলা, বারবার পড়তে হবে, তাহলে মনে থাকবে ইনশাল্লাহ। অ্যামোনিয়াম আয়ন NH4+, ওই যে এই 4, এই যে এইটা 0.04। আচ্ছা, ম্যাগনেসিয়াম 0.01, এটা মনে রাখার সিস্টেম কি? ম্যাগনেসিয়াম মেগা ক্রিয়েট ওয়ান, মেগা ক্রিয়েট ওয়ান, মানে বড় ধরনের একটা তৈরি, ওয়ান, সিস্টেম হচ্ছে ওয়ান। ক্রিয়েটিন, এই যে মেগা ক্রিয়েট ওয়ান মানে কি? ক্রিয়েটিন, এই যে ক্রিয়েটিনের পরিমাণ কত? 0.01। এই ম্যাগনেসিয়ামও 0.01, এই জন্য এটা একবারে মেগা ক্রিয়েট ওয়ান। ক্রিয়েট দিয়ে ক্রিয়েটিন, আর মেগা দিয়ে ম্যাগনেসিয়াম, আর ওয়ান মানে 0.01। আচ্ছা, তাহলে ওপরের ছকটা পড়ার মাধ্যমে আশা করি আমরা এই ধারণাটুকু পেয়েছি যে মূত্রে প্রত্যেকটা পদার্থেরই, সেটা হোক জৈব পদার্থ হোক অজৈব পদার্থ, তার কিন্তু একটা নির্দিষ্ট লিমিট আছে, নির্দিষ্ট পরিমাণ উপস্থিত থাকে। এর বেশি পরিমাণে উপস্থিত থাকাটা অস্বাভাবিক, আবার কম পরিমাণে থাকাটাও কিন্তু অস্বাভাবিক। যেমন দেখো, গ্লুকোজ যদি অস্বাভাবিকভাবে মূত্রে বেড়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি গ্লাইকোসুরিয়া, মানে গ্লুকোজের সাথে ইউরিয়া যোগ করে নাম হয়েছে গ্লাইকোসুরিয়া। হ্যাঁ, এটা কখন হয়? ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে। ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে তার যে ইনসুলিন হরমোনটা ঠিকভাবে কাজ না করার কারণে কিন্তু গ্লুকোজের পরিমাণ রক্তে বেশি হয়ে যায়, যার কারণে মূত্র তৈরির সময় সেখানে কিন্তু গ্লুকোজের আধিক্য আমরা দেখতে পাই, যার কারণে এটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। তারপর প্রোটিনের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে সেটাকে বলা হয় প্রোটিনিউরিয়া। প্রোটিনের পরিমাণ বৃদ্ধি পেলে বলা হয় প্রোটিনিউরিয়া। এটা কখন হয়? বৃক্কের প্রদাহ, লিউকেমিয়া কোনটা জানো তো? ব্লাড ক্যান্সার। তারপর লিম্ফোসার্কোমা, এইগুলার ক্ষেত্রে হচ্ছে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। লিপিড, এটাও বৃক্কের রোগের কারণে। তারপর অ্যালকোহলের ক্রিয়ায় এটা হয়। হ্যাঁ, লিপিডের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে এইটাকে বলা হয় লিপোরিয়া। ওকে, বিলিরুবিনের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে বিলিরুবিন ইউরিয়া বলা হয় এটাকে। আর রক্ত যদি বেড়ে যায়, রক্ত, হিম বলা হয় না? রক্তের একটা উপাদান হিম না? হিম এবং গ্লোবিন, এই দুইটা অংশ নিয়ে রক্ত গঠিত। ওই হিম থেকে আসছে হেমাচুরিয়া। হ্যাঁ, ওই হিম থেকে আসছে হেমাচুরিয়া। এই রক্ত, লিপিড এবং প্রোটিন, এই তিনটা জিনিস বৃদ্ধি পায় দেখো কখন? বৃক্কের কোনো সমস্যা হইলে। দেখো, বৃক্কের প্রদাহ, বৃক্কের রোগ, এই যে বৃক্কের প্রদাহ, বৃক্কে আঘাত, প্রোটিন, লিপিড, রক্ত, এই তিনটার পরিমাণ এই কারণে বৃদ্ধি পায়। আর বিলিরুবিন যেটা, বিলিরুবিনের কালার কি? এটা একটু বলি। বিলিরুবিনের কালার কি? হলুদ না? বিলিরুবিন হচ্ছে হলুদ। তো তুমি দেখবা যে যাদের জন্ডিস হয়, তাদের দেখবা যে চোখ হলুদ হয়ে যায়, তাদের শরীরের অর্থাৎ ত্বকও কিন্তু হলুদ হয়ে যায়। হাতের তালু দেখবা যে হলুদ হয়ে গেছে যাদের জন্ডিস হয়। কেন? কারণ তাদের রক্তে হচ্ছে বিলিরুবিন বৃদ্ধি পায়, এই কারণে। তখন ওইটাকে বলা হয় বিলিরুবিন ইউরিয়া। ওকে, মূত্রে বিলিরুবিন বৃদ্ধি পেলে সেটাকে বলে বিলিরুবিন ইউরিয়া। আচ্ছা, মূত্রত্যাগ।
মূত্রনালীর যে ডেট্রোসর পেশি, এটা কি ধরনের পেশি? অনৈচ্ছিক পেশি। হ্যাঁ, মূত্রনালীর ডেট্রোসর পেশির সংকোচন এবং স্ফিংটার পেশির প্রসারণ। স্ফিংটার পেশির কোনটা? যেটা হচ্ছে মূত্রনালীতে থাকে, রাইট? মূত্রনালীতে যে স্ফিংটার পেশি থাকবে এইটা প্রসারিত হবে, আর মূত্রথলির যে ডেট্রোসর পেশি এইটা একটু সংকুচিত হবে। সামগ্রিকভাবে তখন মূত্র অপসারণ হবে। ওকে, একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ দৈনিক 6 থেকে 8 বার মূত্র ত্যাগ করেন, এবং 6 থেকে 8 বারে 1.5 লিটার মতো মূত্র ত্যাগ করে থাকেন একজন মানুষ। ওকে, আচ্ছা। রেচন ও অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা। ইউরিয়া বর্জ্য তৈরিতে বৃক্ক ভূমিকা রাখে অবভিয়াসলি। ইউরিক অ্যাসিড বর্জ্য। ইউরিক অ্যাসিড কোথা থেকে উৎপন্ন হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিডের পিউরিন ক্ষারক, অর্থাৎ পিউরিন বেস। পিউরিন বেস কোনটা? অ্যাডিনিন গুয়ানিন হচ্ছে পিউরিন বেস, তাই না? এই যে যকৃতের কোষে ও স্বল্প পরিমাণে বৃক্কের কোষে, যকৃতের কোষে এবং বৃক্কের কোষে, যকৃৎ কোষ এবং বৃক্ক কোষে যে নিউক্লিক অ্যাসিডের পিউরিন বেস, নিউক্লিক অ্যাসিডের পিউরিন বেস থেকে আসে হচ্ছে ইউরিক অ্যাসিড বর্জ্য। ওকে, তারপর ক্রিয়েটিনিন কিভাবে তৈরি হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিয়েটিনিন কিভাবে তৈরি হয় দেখো, দুইটা ধাপ পার হয়ে হচ্ছে আমরা ক্রিয়েটিনিন পাই। কীরকম? প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে পেশি প্রোটিনের ভাঙনে গ্লাইসিন, অর্জিনিন এবং মেথিওনিন এই 3টে অ্যামিনো অ্যাসিড পেয়ে থাকি আমরা। হ্যাঁ, প্রথমে পেশি প্রোটিনের ভাঙনে গ্লাইসিন, অর্জিনিন এবং মেথিওনিন, এটা মনে রাখা যায় এটা দিয়ে গেম দিয়ে মনে রাখা যায়। জিতে গ্লাইসিন, এতে অর্জিনিন, আর এম ইতে হচ্ছে মেথিওনিন। এই গেম দিয়ে মনে রাখবা। ওকে, সো গ্লাইসিন, অর্জিনিন আর মেথিওনিন এই 3টি অ্যামিনো অ্যাসিড ট্রান্স অ্যামিনেশন প্রক্রিয়ায় প্রথমে ক্রিয়েটিনে কনভার্ট হয়। এটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে পেশি প্রোটিনের ভাঙনে গেম তৈরি হবে, অর্থাৎ কি গ্লাইসিন, অর্জিনিন আর মেথিওনিন এই 3টা প্রোটিন প্রথমে উৎপন্ন হবে। হ্যাঁ, এই অ্যামিনো অ্যাসিডটা ট্রান্স অ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে ক্রিয়েটিনে কনভার্ট হবে। মাইন্ড ইট, ক্রিয়েটিনিন না কিন্তু, ক্রিয়েটিনে পরিণত হবে। ক্রিয়েটিন নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডে, এই যে ক্রিয়েটিন কিন্তু একটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তারপর কি হয়? এই ক্রিয়েটিনটা ডিহাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে ক্রিয়েটিনিনে রূপান্তরিত হয়। ওকে, ক্রিয়েটিন ডিহাইড্রেশন প্রক্রিয়ায় ক্রিয়েটিনিনে কনভার্ট হয়। দেখো এইখানে আমরা একটু যদি এক নজরে একটু দেখতে চাই, দেখো পেশি প্রোটিনের ভাঙনে প্রথমে গ্লাইসিন, অর্জিনিন এবং মেথিওনিন তৈরি হইল। এইটা ট্রান্স অ্যামিনেশন প্রক্রিয়ায় ক্রিয়েটিনে কনভার্ট হয়। ক্রিয়েটিন পরবর্তীতে ডিহাইড্রেশন প্রক্রিয়ায় ক্রিয়েটিনিনে কনভার্ট হয়। ওকে, সুন্দর। সো এই যে ক্রিয়েটিনিন, এটা কিন্তু একটা অ্যানহাইড্রাইড জাতীয়, ক্রিয়েটিনিন এটা একটা অ্যানহাইড্রাইড জাতীয় জটিল বর্জ্য পদার্থ। ওকে, ক্রিয়েটিনিন একটা অ্যানহাইড্রাইড জাতীয় জটিল বর্জ্য পদার্থ। বৃক্কে রক্ত থেকে ক্রিয়েটিনিন পরিশ্রুত হয়ে মূত্রের সাথে দেহ থেকে বেরিয়ে যায়। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা দিয়ে বৃক্কের সুস্থতা নির্ণয় করা হয়। এইটা ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। ক্রিয়েটিনিনের মাত্রা দিয়ে বৃক্কের সুস্থতা নির্ণয় করা হয়। ঠিক আছে, দেখো পুরুষের ক্ষেত্রে ক্রিয়েটিনিনের মাত্রা কত? 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর মহিলাদের ক্ষেত্রে এটা 1 কমায় দাও, 0.5 থেকে 1.1। হ্যাঁ, মানে এ পাশেও 1 কমছে, এ পাশে 1 কমছে। 0.6 থেকে 1 কম, 0.12 থেকে 1.2 থেকে 1 কম, এই যে। ওকে, তাহলে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক কোনটা? ক্রিয়েটিনিন। ওকে, আচ্ছা। অসমো রেগুলেশন পদ্ধতি। দেহে পানির সমতা রক্ষা করার জন্য অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ডাইউরেটিক মানে কি? মূত্রবর্ধক। আর অ্যান্টি ডাইউরেটিক হচ্ছে এর পুরো বিপরীত, অর্থাৎ মূত্রের পরিমাণ কমিয়ে আনে, তাই না? অ্যান্টি ডাইউরেটিক হরমোন এর অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন, এডিএইচ, অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোনের অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন। এটা কি করে? শরীর থেকে অতিরিক্ত পানি যেন বের না হয়ে যায় সেইটা প্রোটেক্ট করে এটা। ওকে,
তো আমাদের মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস অংশ, এই হাইপোথ্যালামাস থেকে নিউরোসিক্রেশন প্রক্রিয়ায়, মস্তিষ্কের গোড়ায় হাইপোথ্যালামাস থেকে নিউরোসিক্রেশন প্রক্রিয়ায় অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরিত হয়। ওকে, তাহলে হাইপোথ্যালামাস থেকে নিউরোসিক্রেশন প্রক্রিয়ায় অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণ হচ্ছে। হ্যাঁ, যখন এই অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণ হয়, কখন ক্ষরণ হবে? যখন দেখা যাবে যে আমাদের শরীরে যতটুকু পরিমাণ পানি পান করার কথা ছিল বা যতটুকু পানি থাকার কথা ততটুকু নাই, তখন তো মূত্রের মাধ্যমে যদি অতিরিক্ত পানি বের হয়ে যায় শরীর থেকে তাহলে তো সমস্যা। এই কারণে তখন মূত্রের পরিমাণ কমিয়ে দেওয়া লাগে। তো তখন এডিএইচ হরমোন কাজ করে দেখো কি হয়, মূত্রে যতটুকু পানি থাকা দরকার তার থেকে কমে যায়। দেখো মূত্রের পরিমাণ তখন প্রতি মিনিটে 16 মিলিলিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। ও এটা কি বলতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এডিএইচ কমে গেলে, আচ্ছা এটা উল্টাটা বলতে, এডিএইচ যখন কমে যাবে, হ্যাঁ, এডিএইচ যখন কমে যাবে মানে অ্যান্টিডাইউরেটিক হরমোন কমে গেলে কি হবে, ওটা তো আর মূত্র তৈরি হতে বাধা দিচ্ছে না, তখন মূত্রের পরিমাণ বেড়ে যাবে, তাই না? 16 মিলিলিটার পর্যন্ত বেড়ে যেতে পারে, সেটা বলছে। ওকে, তাহলে অ্যান্টিডাইউরেটিক হরমোন পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির মধ্যে পরিবাহিত হয় এবং রক্তে অবমুক্ত হয়। হ্যাঁ, কোথা থেকে কি হচ্ছে এটা ভালোভাবে দেখতে হবে। হাইপোথ্যালামাস থেকে নিউরোসিক্রেশন প্রক্রিয়ায় পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির মধ্য দিয়ে পরিবাহিত হচ্ছে। ওকে, আচ্ছা এবার আসি সোডিয়াম এবং পটাশিয়াম, এইটার স্বাভাবিক যে পরিমাণটা এটা কোথায় কীরকম। দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অন্তঃকোষে আর একটা হচ্ছে বহিঃকোষে, তাই না? এই দুইটা জিনিস দেখতে হবে, অন্তঃকোষীয় বহিঃকোষীয় তরল কোথায় কতটুকু থাকে। এটা বলার আগে আমি একটা জিনিস তোমাকে দেখায় আনি, চলো। রক্তে যদি কোনোভাবে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়, দেখো এই পয়েন্টটা দেখো, রক্তে যদি কোনোভাবে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায় তাহলে পেশির অসারতা এবং অস্বাভাবিক হৃদস্পন্দন হয়। হ্যাঁ, তাহলে রক্তে যদি কোনোভাবে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পায় তাহলে পেশির অসারতা এবং অস্বাভাবিক হৃদস্পন্দন দেখা যায়। তো এই যে সমস্যাটা এটা আগে দেখে রাখো, এই যুক্তিটা তোমাকে দিলাম কেন এখন বুঝবো। দেখো, যেহেতু পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পেলে পেশির অসারতা এবং হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, মানে হৃদস্পন্দনের অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, এই কারণে পটাশিয়াম কিন্তু বহিঃকোষীয় তরলে কম পরিমাণে থাকে, অন্তঃকোষীয় তরলে থাকে, বহিঃকোষীয় তরলে কম পরিমাণে থাকে। এই জিনিসটা মনে রাখতে হবে। যেহেতু সমস্যাটা হচ্ছে এই কারণে অন্তঃকোষীয় তরলে বেশি পরিমাণে থাকে, বহিঃকোষীয় তরলে কম পরিমাণে থাকে। এখন এটা তো বুঝলা যে অন্তঃকোষে বেশি, বহিঃকোষে হচ্ছে 4.2 মিলিমোল পার লিটার থাকে, আর এটার সাথে 4 গুণ দাও, 4×4=16, 160, এইভাবে 160 মিলিমোল পার লিটার। আমি আগেও বলছি যে সংখ্যামূলক তথ্যগুলো লিখে লিখে পড়তে হবে, কিন্তু এই যুক্তিটা কেন দিলাম, কারণ তুমি অন্তঃকোষ এবং বহিঃকোষ এই জিনিসটা ভাগায় ফেলবা, মিক্স হয়ে যাবে, এই জন্য যে বলে দিলাম যে যদি পটাশিয়ামের মাত্রা রক্তে যদি বেড়ে যায়, রক্ত বেড়ে গেলে কিন্তু পেশির অসারতা এবং এই যে আমাদের হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যায়। এই কারণে এটা বহিঃকোষে খুব কম পরিমাণে থাকবে, অন্তঃকোষে বেশি পরিমাণে থাকবে, এটা মাথায় রাখতে হবে। বহিঃকোষে কত, 4.2 অনলি, আর অন্তঃকোষে হচ্ছে 160। ওকে, সোডিয়ামেরটা একদম উল্টা, পটাশিয়াম যেখানে অন্তঃকোষে বেশি এবং বহিঃকোষে কম, সোডিয়ামটা হচ্ছে অন্তঃকোষে কম বহিঃকোষে বেশি থাকবে। সোডিয়াম থাকবে বহিঃকোষে বেশি, অন্তঃকোষে কম। এই যে সোডিয়ামের পরিমাণ কত, 142 মিলিমোল পার লিটার। আমি এটা মনে রাখি যে সোনা এই যে লাস্টের যে Na, এই যে সোনার হচ্ছে ভরি 1,40,000, এটা দিয়ে মনে রাখি, সোনার ভরি 1,40,000 তার মানে 142 মিলিমোল পার লিটার। আর অন্তঃকোষে কত, 10 মিলিমোল পার লিটার। বহিঃকোষে থাকতেছে 142 মিলিমোল পার লিটার এবং অন্তঃকোষে 10 মিলিমোল পার লিটার। ওকে, ডান। আচ্ছা, বৃক্ক কোনো কিছুই তো স্থায়ী নয়, মানুষ 60-70 বছর বাঁচে এখন, আনুমানিক বলতেছে, মানে গড় যদি হিসাব করা হয় মানুষ এখন 60 বছরের বেশি বাঁচাই না বলতে গেলে,
কিছু কিছু দীর্ঘায়ু মানুষ আছে, আবার কেউ কেউ এরও আগেই অক্কা পায়। তো আমাদের বৃক্ক এরকম 70 বছর বয়স যখন হয়ে যায় তখন বৃক্ক তার যে কর্মক্ষমতা যেটা, হ্যাঁ, তার যে কার্যক্ষমতা সেটা 50% চলে আসে। 70 বছর বয়সে মানুষের বৃক্ক 50% কর্মক্ষম থাকে। হ্যাঁ, তো ইউজ ইট ম্যান, তোমার তারুণ্য চলতেছে এখন, এই সময়টা ভালোভাবে কাটাও, ইবাদত ইবাদত বন্দেগী করো, ভালো কাজ করো। শরীরে গরম রক্ত বইছে, এখন কিন্তু শরীরে শক্তি আছে, এখনই সময়টা কাজে লাগাইতে হবে। নাহলে 70 বছর বয়সে গিয়ে যখন বৃক্ষের কার্যক্ষমতা 50% হ্রাস পাইবে, তখন যদি মনে হয় যে এখন একটু দিনের কাজ করি, এখন একটু ভালো কাজ করি, ওইটা খোদা তাআলার কাছে কম কবুল হওয়াটাই কিন্তু বাঞ্ছনীয়। কারণ তুমি তখন প্রায় মৃত্যুর কাছে পৌঁছে গেছো, কিন্তু এখন তোমার একদম শুরুর বয়স। এখন তুমি যদি ক্ষুধা ভীতি দেখাইতে পারো তাহলে সেটা খুবই মূল্যবান। কিন্তু বৃক্কের দীর্ঘস্থায়ী বিকল বা ক্রনিক রেনাল ফেইলুর আক্রান্ত হয়ে, এই দেখো, বৃক্ক যখন নিজস্ব কোনো রোগে আক্রান্ত হয়ে এর কার্যক্ষমতা 3 মাস বা এর বেশি সময় পর্যন্ত লোপ পেয়ে যাবে, তখন এটা হচ্ছে বৃক্কের স্থায়ী বিকল। হ্যাঁ, দীর্ঘস্থায়ী বিকল এটা, বা ক্রনিক রেনাল। আবার যদি এরকম হয় যে 48 ঘন্টা মতো বৃক্ক ভালোভাবে কাজ করেনি, ওইটা হচ্ছে বৃক্কের তাৎক্ষণিক ফেইলিউর। মাত্র 48 ঘন্টার মধ্যে যখন বৃক্ক দেহের বর্জ্য পদার্থ অপসারণ, পানি সাম্যতা রক্ষা, তারপর ইলেকট্রোলাইটের ভারসাম্য নিয়ন্ত্রণে অক্ষম হয়, তখন ওইটা হচ্ছে বৃক্কের তাৎক্ষণিক বিকল। আর এই যে ক্রনিক বিকল যেটা, অর্থাৎ দীর্ঘস্থায়ী বিকল যেটা, এটা কিন্তু কোনো উপসর্গ না দেখা দিয়েই যখন এটা ধরা পড়ে যে বৃক্ক বিকল হয়ে গেছে, এই যে দেখো দেখো 3 মাস বা এর বেশি সময় পর্যন্ত এর কার্যক্ষমতা যখন লোপ পায়, সেটাকে আমরা বলতেছি ক্রনিক রেনাল ফেইলিউর। তো এটা কিন্তু প্রথমে ধরা পড়ে না যে তার বৃক্ক ফেইল করছে, এটা তার যে সিমটমগুলো এটা প্রকাশ করে না। তবে যখন প্রকাশিত হয়, যখন বুঝতে পারা যায় যে আসলে বৃক্কের সমস্যা হয়েছে, তখন বৃক্কের কার্যক্ষমতাটা 70 থেকে 75% লোপ পাওয়া অবস্থায় পাওয়া যায়। আর তখন কিন্তু রোগীকে বাঁচানো খুব কষ্ট হয়ে যায়। একটি সমীক্ষায় দেখা গেছে 70% ক্ষেত্রে বৃক্ক বিকলের জন্য দায়ী হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। আরেকটি সমীক্ষা থেকে দেখা গেছে যে যাদের বৃক্ক বিকল হয় তাদের 50% ক্ষেত্রেই, এই যে 44%, তাদের 44% ক্ষেত্রেই দেখা যায় যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। হ্যাঁ, আচ্ছা, এই যে সেখানে চলে আসছি আমরা। পাঁজর ও কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা হয় যদি বৃক্ক বিকল হয়। বৃক্ক বিকলের একটা যে সিগন্যাল, সেটা হচ্ছে পাঁজর এবং কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা হবে, ফ্ল্যাঙ্ক পেইন। ওকে, তারপর রক্তে পটাশিয়ামের মাত্রাটা বৃদ্ধি পাবে। এই যে পটাশিয়ামের মাত্রা যেটা, এটা কিন্তু বৃক্কই কন্ট্রোল করে। রক্তে পটাশিয়ামের মাত্রা যদি বৃদ্ধি পায় তখন কি হবে বলছি আমরা আগেই, তখন পেশির অসারতা, অস্বাভাবিক হৃদস্পন্দন দেখা যায়। তারপর রক্তে ফসফেটের পরিমাণ যদি বৃদ্ধি পায় তখন খিঁচুনি, চুলকানি, অস্থিরতা, পেশির খিঁচুনি, চুলকানি, অস্থিরতা, এইসব লক্ষণ দেখা যায়। ওকে, এটা তো দেখা হয়ে গেছে। আচ্ছা, এখন আসি বৃক্ক যদি বিকল হয়ে যায় তাহলে কি কি অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। প্রথমত, বৃক্ক যদি বিকল হয়ে যায় তাহলে রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাবে। কেন? কারণ মূত্র যখন তৈরি হয়, রক্ত পরিশোধনের মাধ্যমেই তো মূত্র তৈরি হয়, তাই না? তো রক্তে যে ইউরিয়াটা থাকে, ক্রিয়েটিনিন থাকে, এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। এই জিনিসটা মূত্ররূপে আমাদের দেহ থেকে বহিষ্কৃত হয়। আর এই কাজটা করে কে? বৃক্ক করে, তাই না? বৃক্ক যদি বিকল হয়ে যায় তো ইউরিয়া ক্রিয়েটিনিন মাত্রা তো অবশ্যই বেড়ে যাবে। তারপর
বৃক্ক বিকল হলে রক্তে আয়নের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় কিংবা কমে যায়। এখানে কেন পুরাপুরি বেড়ে যাওয়ার কথা বা কমে যাওয়ার কথা শিওরলি বলা হয় নাই, বলা হয়েছে কি কমে যায় অথবা বেড়ে যায়। কেন? কারণ বৃক্ক আয়নের মাত্রাটা, কিছু কিছু আয়ন আছে যেগুলা বেশি থাকা প্রয়োজন, ওইগুলা পুনর্শোষণের মাধ্যমে আমাদের রক্তে আবার বেশি পরিমাণে ফিরে আসে। আবার কিছু কিছু আছে যেগুলা দেহের বাইরে বের করে দেওয়া উচিত, সেইগুলার আমাদের মূত্রের মাধ্যমে দেহের বাইরে চলে যায়। এই জন্য বলা হয়েছে যে আয়নের পরিমাণটা কমে যেতে পারে, বেড়ে যেতে পারে অস্বাভাবিকভাবে। ঠিক আছে। বৃক্ক বিকল হলে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়। কেন? কারণ বৃক্ক যে ইরাইথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ করে, এইটার মাধ্যমেই তো লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, তাই না? বৃক্ক যদি বিকল হয় তাহলে এই হরমোনটা আমরা পাবো না, যার কারণে লোহিত রক্তকণিকার সংখ্যাটা কমে যাবে। এই অবস্থাকে বলা হয় অ্যানাইমা। ওকে। বৃক্ক বিকল হলে মূত্রের পরিমাণ কমে যেতে পারে। যেমন স্বাভাবিক যে মূত্র হওয়ার যে লিমিটটা, সেটা হচ্ছে 1.5 লিটার। 1.5 লিটার পরিমাণ মূত্র একজন মানুষ তৈরি করে থাকে সারাদিনে। তো বৃক্ক যদি বিকল হয়ে যায় তাহলে দেখা যাবে যে 6 ঘন্টায় 1/2 মিলিলিটার। হ্যাঁ, মানে কি বলছে এখানে, কি বোঝাইছে বলতেছি। এখানে বলছে যে প্রতি ঘন্টায় দেখা যাবে যে 1/2 মিলিলিটার পার কেজি, এই হারে বৃক্ক হচ্ছে মূত্র উৎপাদন করতেছে, যেটা অবভিয়াসলি কম, তাই না? 6 ঘন্টা ব্যাপী এরকম কাজ করবে। ওকে, তাহলে মূত্রের পরিমাণও কমে যায়। তো এই যে বৃক্ক যদি বিকল হয়ে যায় তাহলে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। আর এই সমস্যা যদি দেখা দেয় তাহলে একজন মানুষ এইভাবে কতদিন বা সাফার করতে পারবে? তার জন্য কিন্তু বেঁচে থাকাটা টাফ হয়ে যাবে, তাই না? তো তাকে বাঁচিয়ে রাখার জন্য বিজ্ঞানীরা একটা প্রক্রিয়া আবিষ্কার করলেন, সেটা হচ্ছে ডায়ালাইসিস। বৃক্ক যখন, মানে সৃষ্টিকর্তা প্রদত্ত বৃক্ক যখন কাজ করে না, তখন বিজ্ঞানীরা ডায়ালাইসিস মেশিন ব্যবহার করে থাকেন। ঠিক আছে। ডায়ালাইসিসের মাধ্যমে বৃক্ক যে কাজটা করতো, সেই কাজটা মানুষ মেশিনের সাহায্যে করতেছে। দেখো, জর্জ হাস প্রথম ডায়ালাইসিস প্রক্রিয়া প্রবর্তন করছিলেন। হ্যাঁ, দেখো, বৃক্ক যখন বিকল হয়ে যাবে তখন এই যে যে বর্জ্য পদার্থগুলো দেহের বাইরে যাওয়ার কথা ছিল, সেইগুলো তো দেহের বাইরে ঠিকঠাকভাবে যাচ্ছে না। তখন কি হচ্ছে? তখন এই বর্জ্য পদার্থের পরিমাণটা আমাদের শরীরে বৃদ্ধি পাচ্ছে। বর্জ্য পদার্থের এই যে বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় অ্যাজোটেমিয়া। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাজোটেমিয়া। এই অবস্থায় মানুষ দেহে যে অসুস্থতা অনুভব করে, এটাকে বলা হয় ইউরেমিয়া। ইউরেমিয়া কথাটা আসছে কোথা থেকে? এটা আসছে ইউরিন শব্দটা থেকে। যেহেতু বৃক্ক বিকল হয়ে যাওয়ার কারণে মূত্র ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে না, সো এই কারণেই কিন্তু মূলত বর্জ্য পদার্থগুলো দেহের বাইরে যেতে পারতেছে না, মূত্রের কারণেই কিন্তু এটা হচ্ছে। এই জন্য সেটার সাথে নামের মিল রেখে নামকরণ করা হয়েছে ইউরেমিয়া। ওকে। তো জর্জ হাস যে ডায়ালাইসিসের প্রবর্তন করছিলেন, ডায়ালাইসিস নিয়ে বিজ্ঞানীরা এখন পর্যন্ত 2টা প্রক্রিয়া আবিষ্কার করতে পারছেন। একটা হচ্ছে হিমোডায়ালাইসিস, যেটা খুবই পরিচিত, আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এখন আমরা এই 2টা প্রক্রিয়া সম্পর্কে একটু বিস্তারিত জানব। হিমোডায়ালাইসিস কোনটা? এটা হচ্ছে আমাদের হাতে কবজিতে এই যে ডায়ালাইসিস মেশিন দেখতে পারতেছো, এই ডায়ালাইসিস মেশিনের সাহায্যে এই যে হাতের কবজিতে এইভাবে ক্যাথেটারের মাধ্যমে যুক্ত করে ডায়ালাইসিস করা হয়ে থাকে। ক্যাথেটার কোনটা? এই যে ডায়ালাইসিস মেশিনের সূচালো যে অংশটা, এটা হচ্ছে ক্যাথেটার। ওকে। এখানে একটা জিনিস দেখো কি হচ্ছে, তুমি একটু কার্যক্রমটা যদি একটু লক্ষ্য করো, আমাদের শরীর থেকে রক্ত এক দিক থেকে এর ভেতরে প্রবেশ করবে ডায়ালাইসিস মেশিনে, আর আরেক দিক থেকে পরিশোধিত রক্ত দেহে প্রবেশ করবে। তো রক্ত যখন শরীর থেকে এই যে মেশিনের ভেতর যাচ্ছে, রক্তের কিন্তু জমাট বাঁধার প্রবণতা দেখা যাবে, তাই না? যেহেতু রক্তে তোমার অনুচক্রিকা উপস্থিত, তো অনুচক্রিকা তো চাইবে যে রক্ত জমাট বেঁধে যাক। আর যদি এই মেশিনের ভেতরে গিয়ে রক্ত জমাট বেঁধে যায় তাহলে তো সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট পদার্থ মিশ্রিত করা হয়। যারা রক্ত চ্যাপ্টার পড়ছো তারা জানো, অ্যান্টিকোয়াগুলেন্ট পদার্থের মধ্যে
সবচেয়ে পরিচিত হচ্ছে হেপারিন। এই যে হেপারিন উৎপাদন করে কারা মনে আছে? শ্বেত রক্তকণিকার বেসোফিল কোষ থেকে, তাই না? বেসোফিল থেকে হচ্ছে হেপারিন তৈরি হয়। এই হেপারিনটা হচ্ছে রক্ত জমাট বাঁধা থেকে বিরত রাখে। সো এই মেশিনের ভেতরে হচ্ছে হেপারিন দেওয়া হয়। হেপারিন দেওয়া হয় যার মাধ্যমে রক্ত জমাট বাঁধা থেকে বিরত রাখা হয়। এখানে যে টিউব ব্যবহার করা হয় এটা আংশিক ভেদ্য। এই আংশিক ভেদ্য ব্যাপারটা বুঝতে পারতেছো? আমরা যখন দেখছিলাম মূত্র তৈরির ধাপ দেখছিলাম, কয়টা ধাপে মূত্র তৈরি হয়? 3টা ধাপে। কি প্রথম হয় হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ, দ্বিতীয় ধাপে হয় হচ্ছে নির্বাচনমূলক পুনর্শোষণ, আর তৃতীয় ধাপে হয় হচ্ছে সক্রিয় ক্ষরণ, তাই না? তো এই যে প্রথম ধাপ অতি সূক্ষ্ম পরিস্রাবণ, এই অতি সূক্ষ্ম পরিস্রাবণে কিন্তু আমাদের লোহিত রক্তকণিকা এবং পুষ্টি উপাদান, হ্যাঁ প্রোটিন, বিশেষ করে আমাদের লোহিত মানে রক্তকণিকাগুলো আর কি, রক্তকণিকা এবং পুষ্টি উপাদান বিশেষ করে প্রোটিন, এইটা বাদে অন্য অন্য জিনিসগুলা কিন্তু কি হয় এই অতি সূক্ষ্ম পরিস্রাবণের মাধ্যমে আমাদের যে ভেদ্য ঝিল্লিটা, হ্যাঁ ঝিল্লি ভেদ করে কিন্তু চলে যায় কোথায়? ক্যাপসুলার স্পেসে চলে যায়, রাইট? এইটাও ঠিক সেইভাবেই কাজ করে। এই আংশিক ভেদ্য কেন? কারণ যেন এই রক্তকণিকা এবং প্রোটিন অণুটা যেন না চলে যায়, এই জন্য এটাকে আংশিক ভেদ্য রূপে তৈরি করা হয়েছে। এই দেখো রক্তকণিকা এবং প্রোটিন অণু এইগুলো যাতে ব্যাপিত না হয়, এইটা এনশিওর করার জন্যই কিন্তু এটাকে আংশিক ভেদ্য রূপে বানানো হয়েছে। যদি কেউ হিমোডায়ালাইসিস করে তাহলে তাকে প্রতি সপ্তাহে 2বার হিমোডায়ালাইসিসের সম্মুখীন হতে হয়। প্রতি সপ্তাহে রোগীকে 2বার হিমোডায়ালাইসিসের সম্মুখীন হতে হয়। প্রক্রিয়াটি সম্পন্ন করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এবার আসি ডায়ালাইসিস মেশিনের মধ্যে কি কি দেওয়া হয়, ডায়ালাইসিসের উপাদান কি কি। হিমোডায়ালাইসিসের উদ্দেশ্যে ডায়ালাইসিস টিউবগুলোকে যে মিশ্রণের বা দ্রবণে রাখা হয় এটা হচ্ছে ডায়ালাইসিস, এটা হচ্ছে ডায়ালাইসেট বলা হয় এটাকে। এই উপাদানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সঠিক তাপমাত্রা রাখা লাগবে, ঠিক আছে? রক্তের তাপমাত্রাটা যেরকম হয় সঠিক তাপমাত্রা থাকা লাগবে। তারপর আয়নিক ভারসাম্য থাকা লাগবে, বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, বাইকার্বনেট আয়ন, এইগুলা থাকা লাগবে সঠিক পরিমাণে। তারপর অতিরিক্ত পুষ্টি দেওয়া লাগবে। কেন অতিরিক্ত পুষ্টি দেওয়া লাগবে? কারণ এই যে মেশিনের ভেতর যখন যাচ্ছে, ডায়ালাইসিস মেশিনের ভেতর যাচ্ছে, তখন তার কিন্তু অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। এই অতিরিক্ত পুষ্টিটা কিন্তু ডায়ালাইসিস মেশিনের মধ্যে আগে থেকে দিয়ে রাখা হয়, যেন এটা যখন আবার শরীরে প্রবেশ করবে, মানে ডায়ালাইসিস মেশিন থেকে যখন আবার শরীরে যাবে, তখন এই অতিরিক্ত পুষ্টিটা যেন শরীরে প্রবেশ করে। এই জন্য অতিরিক্ত পুষ্টি হিসেবে আমরা উল্লেখ করতে পারি গ্লুকোজের কথা। তাছাড়া সঠিক পিএইচ এবং বাফারিং এজেন্ট সমূহ দেওয়ার প্রয়োজন হয়। ওকে, আরেকটা ডায়ালাইসিস যেটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে যে কাজটা করা হয়, এই যে ডায়ালাইসিস মেশিনটা দেখলা, ডায়ালাইসিস মেশিনে কিন্তু কৃত্রিম একটা ঝিল্লি ব্যবহার করা হয়। এই যে আংশিক ভেদ্য একটা কৃত্রিম ঝিল্লি ব্যবহার করা হয়। তো পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে এরকম ঝিল্লির পরিবর্তে আমাদের দেহে অবস্থিত যে পেরিটোনিয়াম পর্দা আছে, ঠিক আছে, আমাদের যে পেরিটোনিয়াম পর্দা, এইটাও কিন্তু একটা আংশিক ভেদ্য একটা ঝিল্লি। এইটাকে ডায়ালাইসিস ঝিল্লি হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, উদরীয় গহ্বরের প্রাচীরটা পেরিটোনিয়াম, যেটা আংশিক ভেদ্য এবং ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে কাজ করে থাকে। তবে এটার ক্ষেত্রে যে সমস্যাটা সেটা হচ্ছে, তুমি দেখলা যে হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে সপ্তাহে দেখো 2বার হিমোডায়ালাইসিসের সম্মুখীন হলেই কিন্তু হয়ে যায়। কিন্তু এই যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এটার ক্ষেত্রে দিনে 3 থেকে 4বার ডায়ালাইসিস করা লাগে। এটা একটা অসুবিধা। এবার আসি বৃক্ক প্রতিস্থাপন। যদি দেখা যায় যে কোনোভাবে কোনো চিকিৎসা দিয়ে কাজ হচ্ছে না, তখন বৃক্ক প্রতিস্থাপনের একটা সুযোগ আছে। সেটা দেখি বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে কি কি জিনিস খেয়াল রাখতে হবে।
প্রথমত খেয়াল রাখতে হবে বৃক্কদাতা যেই হোক না কেন তার দেহ থেকে সংগ্রহের ঠিক 48 ঘন্টার মধ্যে যেন রোগীর দেহে সেটা স্থাপন করা যায়। ঠিক আছে, এইটা এনশিওর করতে হবে, 48 ঘন্টার মধ্যে সেটা পুনরুস্থাপন করতে হবে। তারপর সংগৃহীত বৃক্কটি সুস্থ কিনা এই জিনিসটা যাচাই করতে হবে। যেমন কিছু ভাইরাস, যেমন HIV বা অন্যান্য সংক্রমণযুক্ত কোনো রোগ আছে কিনা এটা যাচাই করতে হবে। বৃক্কদাতা এবং বৃক্ক গ্রহীতা দুজনের ব্লাড গ্রুপ এবং টিস্যুর ধরন ম্যাচ করছে কিনা এটা দেখতে হবে। প্রতিস্থাপিত বৃক্কের যত্ন নিলে 15 থেকে 20 বছর এটা ভালো সেবা দিতে পারে। আচ্ছা, এবার এই পৃষ্ঠাটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো মনোযোগ দিয়ে এটা দেখতে হবে। অ্যান্টিডাইউরেটিক হরমোন ADH, এটা সম্পর্কে তো আমরা আগেও দেখেছি। অ্যান্টিডাইউরেটিক হরমোন কোথা থেকে খরিত হয়? হাইপোথ্যালামাস থেকে। ঠিক আছে, হাইপোথ্যালামাস থেকে নিউরোসিক্রেশন প্রক্রিয়ায় পিটুইটারি গ্রন্থির পশ্চাৎখণ্ড অর্থাৎ পশ্চাৎ পিটুইটারির মধ্য দিয়ে কিন্তু এটা অতিবাহিত হয়, তাই না? পরিবাহিত হয় পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির মধ্য দিয়ে। ওকে, আচ্ছা, তো ADH হরমোনের অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন, তাই না? ADH হরমোনের অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন, যেটা আলটিমেটলি অ্যান্টিডাইউরেটিক, অর্থাৎ মূত্র পরিমাণটা কি করে? মূত্রের পরিমাণটা কমিয়ে আনে অ্যান্টিডাইউরেটিক হরমোন। এই কারণে দেখো, মূত্রের তরলের পরিমাণ যদি কমিয়ে আনা হয় তাহলে মূত্রের যে জৈব এবং অজৈব পদার্থ এইগুলা তো কমতেছে না, বাট তরলের পরিমাণটা কমতেছে। সেক্ষেত্রে কি হবে? মূত্রটা ঘন হয়ে যাবে, তাই না? অ্যান্টিডাইউরেটিক হরমোনের কারণে কিন্তু মূত্র ঘন হয়ে যায়। দেখো, ঘন মূত্র উৎপন্নের জন্য দায়ী এটা। পানির অভাবে যখন রক্তরসের গাঢ়তা বাড়ে কিংবা পানির পরিমাণ কমে যায় তখন অ্যাড্রেনাল কর্টেক্স থেকে, আমাদের বৃক্কের অ্যাড্রেনাল কর্টেক্স থেকে খরিত অ্যালডোস্টেরন হরমোন মূত্রে সোডিয়াম আয়নের রেচন কমিয়ে পরোক্ষভাবে পানির রেচনও কমিয়ে দেয়। ওকে, অ্যালডোস্টেরন হরমোন আলটিমেটলি কি নিয়ে কাজ করে? অ্যালডোস্টেরন হরমোন কাজ করে হচ্ছে সোডিয়াম আয়ন নিয়ে। হ্যাঁ, এই সোডিয়াম আয়নের যে ক্ষরণটা এইটা কমিয়ে দেয়। আর সোডিয়াম আয়নের ক্ষরণটা যদি কমিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে পানির পরিমাণটাও কমে দেয়, পানির ক্ষরণটাও কমে যায়, রেচনে পানির পরিমাণও সেক্ষেত্রে কমে যায়। আলটিমেটলি যেটা বুঝতে পারতেছো যে ADH হরমোনের যে কাজটা সেটা করে দিচ্ছে হচ্ছে এই অ্যালডোস্টেরন। হ্যাঁ, ADH চাচ্ছে কি? পানির পরিমাণ কমাইতে। অ্যালডোস্টেরন সোডিয়ামের পরিমাণ কমাচ্ছে অ্যান্ড ইনডিরেক্টলি পানির পরিমাণও কমিয়ে দিচ্ছে সে। এই লাইনটা ইম্পর্টেন্ট। রক্তের প্লাজমায় সোডিয়ামের মাত্রা স্থির রাখতে যে হরমোনটি নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। সোডিয়ামের মাত্রা নিয়ে কাজ করে কে? অ্যালডোস্টেরন, মনে রাখবা। চাপ ও আয়তন যখন হ্রাস পায় তখন ডিস্টাল বা দূরবর্তী প্যাচননালিকা ও অ্যাফারেন্ট ধমনিকার মাঝখানে অবস্থিত জাক্সট্রাগ্লোমেরুলার কমপ্লেক্স নামে একগুচ্ছ সংবেদী কোষ উদ্দীপ্ত হয় এবং রেনিন এনজাইম ক্ষরণ করে যকৃৎ থেকে উৎপন্ন ও প্লাজমায় অবস্থিত এক ধরনের প্রোটিনকে রেনিন সক্রিয় করে অ্যানজিওটেনসিন হরমোনে পরিণত করে। আচ্ছা, ব্যাপারটা বলি, তুমি রক্ত চ্যাপ্টারের ক্লাস আশা করি করেছো। সো ওইখানে আমরা যখন নিম্নচাপ ব্যারোরিসেপ্টর সম্পর্কে পড়তেছিলাম, নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের অপর নাম কিন্তু আয়তন ব্যারোরিসেপ্টর, তাই না? আয়তন ব্যারোরিসেপ্টর কি করে? যখন চাপটা কমে যায়, তাই না, তখন এই যে সংবেদী স্নায়ুটা হাইপোথ্যালামাসে চলে যায়, তাই না? ওইখান থেকে, আচ্ছা ওইখানে ওই আলোচনায় না যায়। আচ্ছা, ওইখানে কি হয়েছিল তাহলে? আয়তন কমে গেলে আয়তন কিন্তু বাড়ানোর প্রয়োজন হয়, মানে চাপ বাড়াইলে আলটিমেটলি আয়তনটা কন্ট্রোলে আসে। তো চাপ নিয়ে কাজ করে কে? যকৃৎ যে অ্যানজিওটেনসিনোজেন, এটা কিন্তু অ্যানজিওটেনসিন দেখাইছে, কিন্তু যকৃৎ কিন্তু আলটিমেটলি অ্যানজিওটেনসিন উৎপন্ন করে না। উৎপন্ন করে কি? অ্যানজিওটেনসিনোজেন উৎপন্ন করে, যেটা নিষ্ক্রিয়, তাই না? ওই নিষ্ক্রিয় অ্যানজিওটেনসিনোজেনকে সক্রিয় অ্যানজিওটেনসিনে, এটা কিন্তু সক্রিয়।
সক্রিয় অ্যানজিওটেনসিনে কনভার্ট করে কে? এই রেনিন এনজাইম। হ্যাঁ, রেনিন এনজাইম এই কাজটা করে। তাহলে রেনিন এনজাইম নিষ্ক্রিয় অ্যানজিওটেনসিনোজেনকে সক্রিয় অ্যানজিওটেনসিনে কনভার্ট করতেছে। আর এই রেনিনটা আসতেছে কোথা থেকে? বৃক্কের জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে। এইবার কি বুঝতে পারতেছো ব্যাপারটা? রেনিন আসতেছে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে, এবং বৃক্ক এবং যকৃৎ যে অ্যানজিওটেনসিনোজেন বানাচ্ছে সেইটাকে সক্রিয় করতেছে রেনিন এনজাইম। হ্যাঁ, কখন এটা কাজ করে? যখন চাপ ও আয়তন কমে যায়। এই যে চাপ ও আয়তন যখন কমে যায়, আশা করি রিলেট করাই দিতে পারছি। আর যদি বলে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সের অবস্থান কোথায় হয়, এটা হচ্ছে দূরবর্তী প্যাথানালিকা এবং অ্যাফারেন্ট ধমনিকা। অ্যাফারেন্ট ধমনিকা কোনটা? অন্তর্বাহী ধমনিটা, তাই না? অন্তর্বাহী ধমনীকে বলা হয় হচ্ছে অ্যাফারেন্ট ধমনী, তাই না? অন্তর্বাহী ধমনী এবং দূরবর্তী প্যাথানালিকার মাঝখানে হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থাকে। আশা করি ক্লিয়ার এই পৃষ্ঠা। ওকে, এবার আসি। নিরপেক্ষ পিএইচ কত? 7। রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ কত? 7.4। রক্ত চ্যাপ্টারে ভালোভাবে দেখে আসছি, আলটিমেটলি 7.35 থেকে 7.45 তাকে। তবে যদি এক লাইনে বলতে চাই তাহলে 7.4, তাই না? আচ্ছা, তাহলে এই যে পিএইচটা 7.4-এর মধ্যে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে কে? বাফার হচ্ছে ভূমিকা রাখে। এখান থেকে একটু এক্সট্রা তথ্য দিয়ে রাখি, যদিও এটা এই চ্যাপ্টারের তথ্য নয়, তবে বাফার সম্পর্কে যেহেতু কথা আসলো, রক্তে কোন কোন বাফার থাকে? 1 নাম্বার হচ্ছে রক্তে প্রোটিন বাফার থাকে। প্রোটিন বাফার। 2 নাম্বার কথা হচ্ছে রক্তে বাইকার্বনেট বাফার থাকে। বাইকার্বনেট বাফার থাকে। 3 নাম্বার অ্যাসিটেট বাফার থাকে। রক্তে এই 3 ধরনের বাফার থাকে, যেটা রক্তের পিএইচটা 7.4-এ, বা আমি যদি বলি একটু ভালোভাবে 7.35 থেকে 7.45 এই রেঞ্জের ভেতরে রাখতে হেল্প করে থাকে। ওকে, আর মূত্রের পিএইচ তুমি জানো যে এটা 4.5 থেকে 8.0। মূত্রের পিএইচ হচ্ছে 4.5 থেকে 8.0। এইখানে যেটা বলছে যে মূত্রের পিএইচ 4.5 থেকে 8.5 কখন হতে পারে? যখন বাফারটা ঠিকমতো কাজ না করে তখন। হ্যাঁ, বাফার ক্রিয়া যদি ঠিকমতো কাজ না করে তখন মাঝে মাঝে এই 4.5 থেকে 8.5 হয়ে যেতে পারে মূত্রে। এই যে পরিবর্তন, হ্যাঁ, পরিবর্তিত হলে 4.5 থেকে 8.5 এই রেঞ্জটা হতে পারে। আর এমনি স্বাভাবিক কি হয়? 4.5 থেকে 8 হয়ে থাকে, তাই না? আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ চ্যাপ্টারটা শেষ। সম্ভবত 1.5 ঘন্টার একটু বেশি হয়েছে। যাই হোক, চেষ্টা করছি অনেক সহজ করে পড়ার, অ্যান্ড আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শেষ করতে পারছি আমরা। এরপর এমসিকিউ সলভ করবা, দেখবা যে এই চ্যাপ্টারের এমসিকিউর রাজা হয়ে যাবা তুমি। রানী কাকে বানাবা সেটা আমার চিন্তা নয়, তুমি কাকে বানাবা তোমার চিন্তা।